রাত্রি 1টার সময় আকাশ বাতাস ভেদ করা এক আর্তনাদ সমগ্র বিজয়নগরের ঘুম কেড়ে নিল। এদিকে ওদিকে গাছের কোটরে ঘুমিয়ে থাকা পাখিগুলো আচমকা আওয়াজে চোখ খুলে চিৎকার করতে লাগলো, আর রাস্তার ধারের কিছু কুকুর তারস্বরে চিৎকার করতে করতে ছুটে গেল জনবসতির শেষ প্রান্তে। মিনিট 2 ব্যাস, আবার সব চুপচাপ। শুধু দূরে কুকুরগুলোর গলা শোনা যাচ্ছে, তাও স্ম্রিয়মান। রাত্রি আবার তার নিজস্ব ছন্দে এগিয়ে চলল। কিরে, ঘুমোসনি এখনো? ও না না, পেপারটা লিখছিলাম। কিছু জিনিস খুঁজে পেলাম ইন্টারনেটে, সেগুলোই একটু গুছিয়ে লিখছিলাম। তার মধ্যে ওরকম একটা বিকট চিৎকার, আবার সাথে কুকুরের ডাক। সেই শুনেই জানলা এলাম, কোথায় আবার কি হলো দেখার জন্য। যা মনে হচ্ছে বুড়ো শিবতলার মাঠের দিক থেকেই আওয়াজটা এসেছে। আমারও ঘুমটা ভেঙে গেল আওয়াজটা শুনে। তোর ঘরে আলো জ্বলছে দেখে এলাম। কি ভয়ঙ্কর না আওয়াজটা? সেটাই তো ভাবছি, গায়ে কাটা দেওয়ার মতো। ওই মাঠের পেছনে রেলইয়ার্ডে তো আবার যত সব বখাটে ছেলেপিলের নেশার ঠেক। কাল সকালে হয়তো জানা যাবে ওখানেই কিছু একটা হয়েছে, বা এটা হয়তো আনন্দের চিৎকার। কিংবা এটাও ভাবছি যে এত রাতে ওইখানে কি ওইসব ছেলেপিলেদের থাকার সম্ভাবনা আছে। যাকগে, তুমি শুয়ে পড়ো। তুইও শুয়ে পড়, হাজার রাত জাগতে হবে না। কেন জানি না, আমার মনটা না কু গাইছে রে। আরে ঠিক আছে, তুমি ঘুমাও, এইসব নিয়ে অত ভেবো না। বলে সুধাময়ী দেবী নিজের ঘরে চলে গেলেন। অরিত্র আলো নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল। মোবাইলটায় হিজিবিজি দেখতে দেখতে কখন যেন অজান্তেই নিদ্রা দেবীর কোলে ঢলে পড়ল। হেমমঞ্জিল। বিজয়নগরে ঢুকে কিছুটা এগিয়ে লোকজন যানবাহনের কলরব এড়িয়ে মাথা তুলে থাকা দুধ সাদা রঙের এই বাড়িটায় আপাতত বাসিন্দা বলতে সুধাময় দেবী ও ওর ছেলে অরিত্র, আর সর্বক্ষণের কাজের লোক দিবাকর। সুধাময়ী দেবীর স্বামী অম্লান সেন বহু বছর যাবৎ দুবাইয়ে কর্মরত। বছরে 2 বার করে আসেন 1 মাসের জন্য। সামনের বছর চাকরি জীবনের ইতি ঘটবে। আর অরিত্র আপাতত লন্ডনের বাকিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। আজ থেকে 40 বছর আগে অরিত্রের দাদু সতীনাথ সেন যখন বগুলা গ্রাম থেকে এসে এই বিজয়নগরে নিজের স্ত্রী হেমলতার নামে হেমমঞ্জিল তৈরি করান, তখন এই জায়গায় এত জনবসতি ছিল না। হাতে গোনা গুটিকতক পাকা বাড়ি ছিল। নিরিবিলি ছিমছাম জায়গার মানুষগুলোও ছিল ভীষণ রকম অনাড়ম্বর। কালের নিয়মে লোক সংখ্যা বেড়েছে কচুরিপানার গতিতে। সভ্যতার হাত ধরে ইট কাঠ পাথরের খাঁচায় মুখ ঢেকেছে প্রায় গোটা শহরটাই। প্রাকৃতিক সবুজের পাশাপাশি অভাব ঘটেছে মনের সবুজেরও, আর সাথে উপরি পাওনা হিসেবে এদিক সেদিক থেকে আসা বেনজলের দৌরাত্মে রাতের বিজয়নগর হয়ে উঠেছে অপরাধের আখড়া। দাদাবাবু, চা হয়ে গেছে। রোজকার নিয়ম মাফিক সকাল 7টায় নিচ থেকে দিবাকরের ডাক আসতেই অরিত্র আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াল। আসছি, 5 মিনিট। মাকে আসতে বলো। আমি বসেই আছি নিচে, তুই আয়, তারপর শোন দিবাকর কি বলছে। মিনিট 5 পরে নিচে এসে দেখল মার চা মাঝপথে, আর দিবাকরদা মেঝেতে একদিকে বসে চা পাশে রেখে
মোচা ছাড়াচ্ছে। আরে বাস, আজকে মোচার তরকারি হবে নাকি? ওহ, জমবে ভালো। বলে চায়ের কাপটা হাতে নিয়ে অরিত্র সোফায় বসল। হ্যাঁ, দেখেছো গিন্নিমা, এইমাত্র বলেছিলাম যে দাদাবাবু এসে মোচা দেখলেই আনন্দে লাফ হবে। ওসব বাদ দাও, তুমি আগে আসল খবরটা বলো তো ওকে। কি ব্যাপার গো দিবাকরদা? বুড়ো শিবতলার মাঠের শেষ প্রান্তে একটা লাশ পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ গো, ওই ওয়াগন ইয়ার্ডের পাঁচিলের গায়ে। ভোরবেলা যারা বাজারে সবজি মাছ নিয়ে আসে তাদের অনেকে ওদিকটায় যায় ভোরের কাজ সারতে। আজ ওই সময়ে একজন লাশটা দেখে ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে এসেছে। বাকিরা সব তখন হই হই করে গেছে। কি বিভৎস দৃশ্য! মুখের চামড়া সমেত পুরো উপরটা ধারালো কিছু দিয়ে কেটে নিয়েছে। চোখ, নাক, মুখ কিছু আর নেই। আর নাভির জায়গাটায় পেটটা খুবলে নিয়েছে। উফ উফ, মনে পড়লেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, কি বলছো গো? কি আর বলবো, দেখে ভিড়মি খাওয়ার জোগাড় প্রায়। তা তুমি কখন গিয়েছিলে? এই তো ধরো আধ ঘন্টা খানেক আগে। বাজারে গিয়ে এই খবর পেয়ে বাজারের সব জিনিস নিয়েই কি হয়েছে দেখে আসার জন্য পুরো শিবতলার মাঠের দিকে সাইকেল ঘোরালাম। আর এতক্ষণে পুলিশ এসে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, পুলিশ এসেছে। থানার নতুন বড়বাবু এসেছেন। গোটা বিজয়নগর যেন ভিড় করেছে এক জায়গায়। পুলিশ পুরো জায়গা ঘিরে দিয়েছে। ও, আর একটা কথা তো বলাই হয়নি, ডেড বডিটা একটা মহিলার। তাই নাকি? আচ্ছা, তার মানে ওখানে যারা নেশা ভান করতো তাদের মধ্যে কারণ না। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এতদিন তাও একরকম ছিল, চুরি, ছিনতাই, তোলাবাজি, মদ, গাঁজা এর মধ্যেই সীমিত ছিল। এবার তো দেখছি মানুষ খুনও যোগ হলো। দিন দিন বিজয়নগর আরো বসবাসের অনুপযোগী হয়ে উঠছে যেন। কতবার বলেছি তোর বাবাকে যে এই বাড়ি বিক্রি করে কলকাতায় ফ্ল্যাট কিনে চলে যাই, চলো। মায়ের কথায় অতটা ভ্রুক্ষেপ না করেই অরিত্র উঠে দাঁড়ালো। মা, আমি এক কাজ করি, একটু ঘুরে আসি। তোর ওখানে কি কাজ আছে রে? মুখ দেখেই বোঝা গেল কিছু একটা চিন্তা ওর মাথায় কাজ করছে। কাজ কিছুই না, এমনি যাচ্ছি। সারা এলাকার লোক ওখানে জড়ো হয়েছে, কারোরই কোনো কাজ নেই। তুমি অত চিন্তা করো না, এই যাবো আর আসবো। বলে অরিত্র বাইকে স্টার্ট দিল। অরিত্র পৌঁছে দেখলো দিবাকরদা ঠিকই বলেছে, মাঠের ধার দিয়ে লোকে লোকারণ্য। আর পুরো মাঠটা পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। পুলিশের কয়েকজন ওয়াগন ইয়ার্ডের ওদিকের ভাঙা পাঁচিলটার গায়ে জটলা পাকিয়ে প্রথাগত কাজ সম্পন্ন করছে। ডেড বডিটা ওখানেই পড়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। চারিদিকে নানা রকম আলোচনা, জীবন মরণের নানা তত্ত্ব, প্রশাসনের প্রতি নানা বিষাদকার, অতীত প্রজন্ম ও বর্তমান প্রজন্মের তুল্য মূল্য আলোচনা। কি নেই তাতে? ইতিমধ্যেই রোদ চশমা পরিহিত সুঠাম চেহারার একজন অফিসার দুজন ঊর্ধ্বধারীর সাথে কথা বলতে বলতে এদিকেই আসতে থাকে। অরিত্রের বুঝতে অসুবিধে হয় না ইনি থানার নতুন বড়বাবু। খানিক সত্য প্রণোদিত হই ও দুপা এগিয়ে যায়। যদি কিছু জানা যায় যে আদতে কি হয়েছে। অরিত্র গলা খাঁকড়ি দিয়ে জিজ্ঞেস করল, অফিসার, কোনটা কি করে হলো কিছু জানা গেল কি? ফরেন্সিক রিপোর্ট আসার। উত্তর দিতে গিয়ে মুখ ঘুরিয়ে অরিত্রের দিকে তাকাতেই মাঝপথে অফিসার থেমে গেল। এক দৃষ্টিতে অরিত্রকে দেখতে লাগলেন। কয়েক মুহূর্তের স্তব্ধতা। অরিত্র কিছুটা ভ্যাবাচাকা কি ভাবতে লাগলো, আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করলেই হতো। অরিত্র সেন না? অফিসারের গলার আওয়াজে ওর ঘোরটা কেটে যায়। কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর যন্ত্র চালিতের মতো সম্মতিসূচক মাথা নাড়ায়। চিনতে পারছিস না? অরণ্যব রায়, স্কুলে তোর আগের রোল নাম্বার।
বলে হাসতে হাসতে রোদ চশমাটা খোলে। এইবার মনে পড়েছে, আর রোদ চশমাটা খোলায় মুখটাও ভালো মতো বোঝা যাচ্ছে। অরিত্র অবাক হয়ে দেখছে স্কুলের ওই প্যাংলা অরণ্যবের কি সুঠাম চেহারা। তবে মানুষের চোখ বড় অদ্ভুত জিনিস, চেহারা বদলালেও চোখ দুটো একই থাকে। সেই দেখেই অরিত্র ভালো মতো চিনতে পারছে অরণ্যবকে। বাবা অরণ্যব, কত পাল্টে গেছিস, চিনতেই পারিনি। তাই আর প্যাংলা নেই, তাই তো? যাই বল, পৃথিবীটা কিন্তু সত্যিই গোল। দেখ, ঠিক দেখা হয়ে গেল। ঠিক বলেছিস, পৃথিবীটা গোল। আর এই গোল পৃথিবীটায় এমন অনেক কিছুই হয়ে চলেছে যার কোনো ব্যাখ্যা আমরা আজও খুঁজে পাই না। আচ্ছা, এক কাজ কর, তুই সেরে নে কাজ, আমি এখানেই দাঁড়াচ্ছি ততক্ষণ। তারপর সামনে আমার বাড়ি, একেবারে খেয়ে দে তারপর যাবি। এখানে দাঁড়ানোর কি আছে, চল আমার সাথে মূল ঘটনাস্থলে। দেখবি কি বিভৎসভাবে মেরেছে, আয়। বলে অরণ্যব অরিত্রকে নিয়ে ওয়াগন ইয়ার্ডের দিকে পা চালাল। এই রামদিন, সাদা কাপড়টা একবার সরাও তো 2 মিনিটের জন্য। ঘটনাস্থলে পৌঁছে অরণ্যব নির্দেশ দিতেই একজন কনস্টেবল কাপড়টা সরিয়ে দিল। মাই গড, কি নৃশংস! বিভৎস লাশটা দেখে নিজের অজান্তেই অরিত্রের মুখ দিয়ে এইটুকু কথাই বেরিয়ে আসে। একটা মোটা অশ্বত্থ গাছকে শেকড় সমেত উপড়ে ফেললে যেমন চারপাশের মাটিতে ফাটল ধরে, ঠিক এখানেও যেন সেইভাবেই কেউ নাভিটা খুবলে বের করে নেওয়ায় সারা পেটটায় চির ধরেছে। আর শরীরের তলের সাথে সামঞ্জস্য রাখার জন্য যেন মুখের বাড়তি উঁচু অংশটা, নাক, চোখ, ঠোঁট সমেত চেঁচে কেটে নেওয়া হয়েছে। এত নৃশংসভাবেও খুন করা যায়, মুখটাই নেই। তবু গড়ন দেখে মনে হচ্ছে মহিলার বয়স বছর 40-এর কাছাকাছি, যদিও সবটাই অনুমান মাত্র। তবে অরিত্রের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সকালে দিবাকর্তার মুখে শোনার পর থেকে এখানে এসে সচক্ষে দেখার পরেও খটকাটা রয়েই গেছে। কি বুঝলি? বুঝলাম যে হত্যাকারীর ভীষণ রাগ ছিল এই মহিলার প্রতি, কিন্তু আমার মাথায় তখন থেকে একটাই প্রশ্ন ঘুরছে। স্যার, আমাদের যা যা করার হয়ে গেছে, পুরো জায়গাটা সিল করে ডেড বডিটা নিয়ে চলে যাই তাহলে। একজন জুনিয়র পুলিশ অফিসার এসে মাঝপথে অরণ্যবকে জিজ্ঞাসা করল। 1 মিনিট অরিত্র। হ্যাঁ প্রলয়, বডিটা নিয়ে চলে যাও। আর ডক্টর হাজরার সাথে কথা বলে পোস্টমর্টমের রিপোর্টটা যাতে কালকে সকালের মধ্যে পাওয়া যায় সেই ব্যবস্থা করো। আর শোনো, এখানে 2 জনকে 24 ঘন্টা পাহারায় রাখার ব্যবস্থা করো। জুনিয়র অফিসারটি চলে যাওয়ার পর অরণ্যব আর অরিত্র রাস্তার দিকে পা চালাতে চালাতে আলোচনা করতে থাকে। তুই যেন কি একটা খটকার কথা বলছিলিস অরিত্র? আমি ভাবছিলাম আততাই যেভাবে মহিলাকে মেরেছে, এটা নিশ্চয়ই কিছুটা সময় নিয়ে করেছে। অন্তত মিনিট 5 কি 7 মিনিট। একদম ঠিক, তার বেশিও হতে পারে। রাইট। তাহলে অতক্ষণ ধরে ওই মহিলার নিশ্চয়ই চিৎকার বা ধস্তাধস্তি করার কথা, কিন্তু এখানে দেখ, কোনো ধস্তাধস্তির চিহ্নই নেই। আর কালকে রাতেও মাত্র একবারই একটা বিকট হাড়হিম করা আর্তনাদ শোনা গেছে, যেটা পুরো বিজয়নগরের সব মানুষ শুনেছে। তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি এইটাই, যে খুনটা আগেই কোথাও একটা করা হয়েছে, তারপর লাশটা এখানে এনে ফেলা হয়েছে। না হলে ধস্তাধস্তির দাগ নেই কেন? থাকতেই হবে। আর এভাবে পেটটা খুবলে নেওয়া তো খালি হাতে সম্ভব নয়। আমার বিশ্বাস এইটা কোনো একটা পুরনো কারখানায় পুরনো মেশিনপত্র দিয়ে করা হয়েছে। তোর যুক্তিটা ঠিক, কিন্তু তোর আরেকটা পয়েন্ট তো এই অঙ্কের সমীকরণে মিলছেই না। একটা মৃতদেহ কিভাবে ওরকম বিকট চিৎকার করবে? এইটা একটা ঠিক পয়েন্ট। পুরোটাই কেমন যেন ধোঁয়াশা। হ্যাঁ রে,
আমার পুলিশ জীবনে অনেক রকম খুন দেখেছি, কিন্তু এরকম প্রথমবার দেখলাম। দেখি ফরেন্সিক রিপোর্টটা আসলে হয়তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এই বলে অরণ্যব অরিত্রের বাইকের পেছনে বসে পড়ে। গন্তব্য অরিত্রের বাড়ি। বাড়ির মূল দরজায় বাইকের আওয়াজ পেয়ে দিবাকর আর সুধাময়ী দেবী হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। ছেলেটা ওইভাবে বাইক নিয়ে বেরিয়ে গেল, সেই ভেবেই সুধাময়ী দেবী এতক্ষণ একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলেন। মা, এই যে এ হলো অরণ্যব, আমাদের সাথেই স্কুলে পড়তো। এখন উনি বিজয়নগর থানার বড় বাবু। আচ্ছা আচ্ছা, এসো বাবা, এসো বসো। এই দিবাকর, চলো, আমার হাতে হাতে একটু লুচিগুলো করে ফেলবে, চলো তো। অরিত্র আর অরণ্যব নিচ তলায় সোফায় বসেই কথা বলতে লাগল। দিবাকর দুজনের জন্য জল দিয়ে সুধাময়ী দেবীর সাথে সাথে রান্নাঘরের দিকে চলে গেল। হ্যাঁ, তারপর বল তোর কাহিনী। এরকম স্ট্যালন মার্কা চেহারা বানিয়ে তোর তো বিশাল ব্যাপার। আরে সেসব কিছুই না, ক্লাস 10-এর পালা শেষ হতেই তোরা তো স্কুলেই রয়ে গেলি, আর আমি বাবার সাথে চলে গেলাম পুনে। মায়ের সাথে কী সব নিয়ে অনেকদিন ধরেই বনেবানো হচ্ছিল না, তার ফলস্বরূপ আমাদের এই স্থানান্তর। ওখানে গিয়ে এক মারাঠি মহিলার সাথে আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা, অবশেষে সংসার করা শুরু। আমার ভালো লাগছিল না এত সব জটিলতা। ওই যে হোস্টেলে রয়ে গেলাম, আর বাড়ি যাইনি। তারপর একটা সময় শুনলাম ওই মহিলা পয়সা কড়ি গুছিয়ে নিয়ে পাত্তারি গুটিয়েছে। বাবা চেহারাটা ভাঙতে শুরু করলো। এই নাও গরম গরম লুচি, তরকারি আর গরম রসগোল্লা, খেয়ে নাও, খেয়ে নিয়ে গল্প করো। নে, বাকিটা খেতে খেতে বল। একটা মানুষের জীবনে প্রথম নারীর সাথেই তার বনিবনা হলো না। প্রথম থেকেই নানা রকম অপমানে মানুষটা কুঁকড়ে গিয়ে একটা সময় আলাদা হয়ে গেল। খড়কুটোর মতো আরেকজনকে আঁকড়ে ধরে ভাসতে চাইল, সে আরও গলা জলে ডুবিয়ে দিয়ে গেল। মন শরীর সবকিছুতে ভাঙতে ভাঙতে একটা সময় বিছানায় মিশে গেল। অতঃপর বাপ বেটা মিলে আবার কলকাতায় প্রত্যাবর্তন। বেলেঘাটার ওদিকে একটা বাসা ভাড়া করে একদিকে গরিবের সাথে চুটিয়ে প্রেম ভালোবাসা চলতে লাগলো, আর একদিকে পড়াশুনো শেষে সরকারি চাকরির চেষ্টা চলতে চলতে অবশেষে খাকি উর্দিতেই শিখেছিল। তারপরে এদিক ওদিক বদলি হতে হতে এখানে হাজির হয়েছি তোদের উৎপাত করার জন্য। তাহা ভালো করেছিস, আর বদলির দরকার নেই। তা বাড়িতে রান্নাবান্না করার লোক আছে নাকি বলবো দিবাকর তাকে? তোর বাবার পক্ষে তো সম্ভব নয় একা, তাই বললাম। বাবা নেই। মানে? একদিন ভোররাতে দলবল নিয়ে একটা এনকাউন্টারে গিয়েছিলাম, ফিরে দেখলাম ওপরবেলা এদিকে আমার ঘরে এনকাউন্টার করে চলে গেছে। অনেকদিন আগে মরে যাওয়া মানুষটা শরীরটা ছেড়ে চলে গেছে, ব্যাস সব পিছু টান শেষ। এখন আমি মুক্ত বিহঙ্গ, যেদিন যেখানে সময় হয় খেয়ে নি, অসুবিধা হয় না। অরিত্র কি বলবে ভেবে পেল না, চুপচাপ দুজনেরই মুখ চলতে থাকে। বেশ কিছুক্ষণ স্তব্ধতার পর অরিত্রই মুখ খুলল। আচ্ছা, তোর সাথে যদি এই কেসটায় আমি আনঅফিশিয়াল অ্যাসিস্ট করি তোকে, মানে বাইরে থেকেই, তাহলে তোর কি খুব অসুবিধা হবে? আসলে আসলে ঘটনাটা এমনই রহস্যময়, তাই ভিতরে ভিতরে একটা চাপা উত্তেজনা অনুভব করছি। এইসব ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে কি ভালো লাগবে তোর? শেষে বলবি অরণ্যব কি সব নোংরা ঘাটার কাজে আমাকে জড়ানি। তুই নিশ্চিন্তে থাক, এইসব তোকে শুনতে হবে না। অরণ্যব কিছু উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই ওর মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ প্রলয়, বলো। ভেরি গুড, তুমি ওর ডিটেলসটা নিয়ে যাও, আমি আসছি মিনিট 15-এর মধ্যে। মোবাইলটা রেখে অরণ্যব উঠে দাঁড়ালো। অরিত্র ওর দিকে সব প্রশ্ন দৃষ্টিতে চেয়ে রয়েছে দেখে খানিক হেসে বলল, ওঠ, চল আমার সাথে চল। ওই মৃতা মহিলার খবর পাওয়া গেছে, জলদি যেতে হবে। অরণ্যব ওর কথা রেখেছে, ওকেও শেষ অবধি নিজের সাথে এই কেসটায় নিয়ে যাচ্ছে। এটা ভেবেই অরিত্র উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো। মা, আমি একটু বেরোলাম, দিবাকর দা দরজা দিয়ে দাও। বলেই বিদ্যুৎ গতিতে হাত মুখ ধুয়ে
অরণ্যকে নিয়ে বাইকে চেপে বসল। আর পিছন পিছন সুধাময়ী দেবীও পিটি উষার মতো ছুটতে ছুটতে এসে হাজির। কোথায় যাচ্ছিস আবার? এই তো এখানেই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, তুমি চিন্তা করো না, দরজাটা দিয়ে দাও। বলেই বাইক স্টার্ট দিল। অরণ্যকে নিয়ে থানায় ঢুকতেই সবাই ওকে স্যালিউট করে আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। প্রলয় পাঁশুটে চেহারার একজনকে নিয়ে অরণ্যের টেবিলের সামনে এসে দাঁড়াল। স্যার, এ হলো জনি, ওরফে জনার্দন পাল। সুকান্তনগরে থাকে, পেশায় মোটর মেকানিক। ওর কাছে ওই মৃতা মহিলার সমস্ত খবর পাওয়া গেছে। জনার্দন থেকে জনি, বাবা বেশ শৌখিন মানুষ বোঝা যাচ্ছে। তা জনি, এবার গড়গড় করে বলে ফেলো তো পুরো কাহিনীটা। কে এই মহিলা? তুমি কি সূত্রে চিনলে? কতদিন যাবৎ পরিচয়? আর যা যা জানা আছে সবটাই ঝেড়ে কাশো। প্রলয়, তোমার জনি সাহেবের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করো দেখি, চটজলদি। বলার সাথে সাথেই চেয়ার এসে গেল। জনি বসে প্রথমে এক গ্লাস জলের সদ্গতি করল। অরিত্র পুরোটাই চুপচাপ দেখছে, শুনছে। রিয়েল লাইফে অনেক থানা, পুলিশ, তাদের জেরা এসব দেখেছে, কিন্তু রিয়েল লাইফে এই প্রথমবার এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে ভিতরে ভিতরে বেশ রোমাঞ্চিত। পাশাপাশি ছোটবেলার স্কুলের সেই ট্যাংলার এরকম ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতিতে যার পরনাই অবাক। ওর নাম বৃষ্টি ঘোষ। সুকান্তনগর থেকে যে রাস্তাটা হাইওয়ের দিকে গেছে ওখানেই বাড়ি। বাড়িতে মা আছে। বাবা ওয়াগন ভাঙতে গিয়ে রেলে কাটা পড়েছিল অনেক বছর আগে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না। কোথাও একটা প্রাইভেট অফিসে বৃষ্টি কাজ করত, ওতে কি আর সংসার চলে? তাই মেয়ে এর তার ঘাড় ভেঙে বাকি খরচের ব্যবস্থা করে নেয়। আমি সকালে এরকম একটা বীভৎস মার্ডার হয়েছে খবর পেয়ে এসে দেখি বৃষ্টি। দূর থেকে আমার দেওয়া শাড়িটা দেখেই চিনেছি। পড়েছে ভালোই হয়েছে, অনেক ছেলের জীবন বেঁচে গেল। তোমার ঘাড় ভেঙে কত নিয়েছে শুনি একটু। খুনটা তুমি করনি তো? মোটর মেকানিকের কাছে তো যন্ত্রপাতির অভাব নেই। স্যার, করতে পারলে ভীষণ খুশি হতাম। 4টে বছর কি না করেছি ওর জন্য। আর তার বিনিময়ে আমার সাথে অভিনয় করে আরো 2জনের সাথে একই সময় মেলামেশা করে গেছে। কিন্তু বুকের পাটায় অত দম নেই স্যার যে একটা আস্ত মানুষ মারব। দম থাকবে কি করে? গাঁজা, হেরোইন, বাংলা কিছুই তো বাকি নেই। আর যার এত টাকার খাই, ভাবলে কি করে একটা সামান্য মোটর মেকানিকের টাকায় তার পোষাবে? ভালোবাসতাম যে স্যার। ইমোশনাল ফুল। তাই তাই অন্ধের মতো বিশ্বাস করতাম। আর শেষে বছরখানেক আগে সব জায়গায় আমার নামেই বদনাম দিয়ে আমাকে ওর জীবন থেকে মুছে দিল। এমন বেঈমান। বুঝলাম। তুমি এখন বাড়ি যাও। প্রলয়, তোমার জনি সাহেব যাতে একলা ছেড়ে কোথাও না পালায় সেদিকে কড়া নজর রেখো। আর বৃষ্টির বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করো যাতে পোস্টমর্টমের পর এসে বডিটা নিয়ে যায়। প্রলয় সম্মতিসূচক মাথা নাড়াল। জনি একবার করে সবার মুখের দিকে তাকিয়ে বিদায় নিল। স্যার, এই ব্যাটাকে গারদে পুড়ে কয়েক ঘা জামাই আদর করলেই হয়তো মুখ খুলতো। ধুস, এর পেটে কিছু থাকলে তো মুখ খুলবে। এই যেটুকু জানে বলে দিয়েছে। প্রলয়, একটা জিনিস বোঝার চেষ্টা করো। নেশাখোর হলেও ওই মহিলার ব্যাপারে তোমার জনি হলো একটা আস্ত দেবদাস। ওর কিছু করার হলে অনেক আগেই করতো, 1 বছরের ওপর অপেক্ষা করতো না। অরণ্যের যুক্তি অরিত্র, প্রলয় দুজনেরই কাছেই গ্রহণযোগ্য লাগে। এই অরণ্যব, আমি উঠি তাহলে। হ্যাঁ রে, তুই যা, না হলে কাকিমা আবার চিন্তা করবে। এই কেসে নতুন কিছু আজ আসবে বলে তো মনে হয় না। কাল সকালে পোস্টমর্টমের রিপোর্টটা পেলে তারপরে বোঝা যাবে। তোকে ফোন করব। অরিত্র মৃদু হেসে হাত মিলিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা বাইকটাই চেপে বসল। ওর মন বলছে খুনটা কোনো মেশিন দিয়ে কেটে করা হয়,
আর এই কেস এত সহজে সমাধানও হবে না। ওই দিন রাত্রে কেন একবারই ওই বিকট আওয়াজটা পাওয়া গেল? কিছুতেই সেই অঙ্কটা মিলছে না। ওর মাথায় কিছু ভাবনা চিন্তা উকি মারছে, তবে সবটা নিশ্চিত না হয়ে কাউকে বলাটা ঠিক হবে না। মনে মনে ঠিক করে নিল আজ রাত্রে ইউনিভার্সিটির অনলাইন লাইব্রেরি থেকে কয়েকটা জার্নাল ঘেটে দেখতে হবে। এইসব চিন্তা করতে করতেই বাড়ি এসে গেল। মূল দরজাটা খুলে বাইকটা রাখতে না রাখতে সুধাময়ী দেবী দরজায় হাজির হল। তুমি কি কান পেতেই বসে থাকো নাকি? মা হলে বুঝতিস, ছেলেটা বেরিয়ে গেল কিছু না বলে কই। আর আমি কান পেতে থাকবো না তো কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো? মা, হেভি খিদে পেয়েছে, আমি বরং স্নানটা সেরে আসি, তুমি চটপট ভাত বেড়ে ফেলো। সুধাময়ী দেবী দরজাটা বন্ধ করে ছেলের পিছন পিছন ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আজ তো মোচার গন্ধে খিদে একটু তাড়াতাড়ি পাবে, সে জানা কথা। সুধাময়ী দেবী হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে সুধাময়ী দেবী আর অরিত্র দুজনেই খাবার টেবিলে বসে, আর দিবাকর দাঁড়িয়ে রয়েছে এটা সেটা দেওয়ার জন্য। হ্যাঁ রে, তোর ওই পুলিশ বন্ধু কিছু বলতে পারলো? না, পোস্টমর্টম রিপোর্ট না আসা অবধি কিছুই বলা যাবে না যে খুনটা কি করে হলো। ও, তবে জানো মা, আমার মনে হচ্ছে এটা কোনো সোজা সাপটা খুনের কেস নয়। এত নৃশংসভাবে খুন, এইটা তো প্রায় শোনাই যায় না। হ্যাঁ, দিবাকরের মুখে সকালে বর্ণনা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কাঁটা দেওয়ার মতোই। বাবাকে জানিয়েছো? হ্যাঁ, তা আবার জানাবো না, এত বড় একটা কাণ্ড। এবার দেখলাম তোর বাবা বেশ চিন্তার সাথেই বলল যে 2 মাস পরে ছুটিতে এসে কলকাতার দিকে ফ্ল্যাটের একটা ব্যবস্থা করবে। দেখা যাক আগে এই খুনটার কি খবর বেরোয় শেষ পর্যন্ত। বলে অরিত্র খাওয়াতেই মন দিল। সুধাময়ী দেবীও আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে সুধাময়ী দেবী আর অরিত্র যে যার ঘরের দিকে চলে গেল। বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপটা কোলের উপরে নিয়ে অরিত্র কিছু পড়ে থাকা কাজগুলো একে একে শেষ করতে লাগল। হাত আর চোখ ল্যাপটপে থাকলেও মন পড়ে আছে এক অন্য জগতে। সে জগতে ক্রমাগত আনাগোনা করছে বুড়ো শিবতলার মাঠ, বৃষ্টি, জনি আর ওই বিকট আওয়াজ। বেশ কিছুক্ষণ কাজে মন বসানোর ব্যর্থ চেষ্টা করার পরে অরিত্র হাল ছেড়ে দিয়ে ল্যাপটপ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি। খানিক নিউজ চ্যানেলগুলোর চর্বিত চর্বণ সম খবর শুনে আর খানিক পড়াশোনা সংক্রান্ত কিছু কাজকর্মের হাত ধরে সন্ধে হয়ে রাত্রি নামল গতানুগতিক পথে। রোমহর্ষক কিছুই আর হলো না। রোজকার সময় মতো রাতের খাবার খেয়ে অরিত্র নিজের ঘরেই চলে আসে। পোস্টমর্টমের রিপোর্টটা পেতে এখনো একটা গোটা রাত হয়তো বা কাল দুপুর অব্দি অপেক্ষা করতে হবে মনে করতেই অরিত্র ভাবতে লাগল। মাঝে মাঝে একটা দিনও কি ভীষণ দীর্ঘায়িত হয়ে ওঠে, ঠিক যেমন আজকের দিনটা। মনে হচ্ছে রিপোর্টটা যেন আজকেই পেলে ভালো হতো। এইসব 7-5 ভাবতে ভাবতেই অরিত্র আধশোয়া হয়ে ল্যাপটপটা বুকের ওপরে নিয়ে ইউনিভার্সিটির অনলাইন লাইব্রেরিতে লগ ইন করল। তারপর মিস ডরথির লেখা আছে যেসব জার্নালে, সেগুলো খুঁজে খুঁজে বের করতে লাগলো। 4টে বেজে গেছে, বেশ কিছুক্ষণ হলো। রাতের নিকষ কালো ভাবটা কেটে গিয়ে সবে একটা আবছা পরিষ্কার ভাব উকি মারছে। সকাল হতে বেশ দেরি। ল্যাপটপটা বন্ধ করে অরিত্র চোখ বুঝে বাকি সময়টুকু নিদ্রা দেবীর কোলে মাথা রাখল।
অনেক কাজ বাকি, শুধু এটুকুই বিড়বিড় করল। সকালে চা জলখাবার খেয়ে অরিত্র নিজের ঘরে কিছু কাজকর্ম সারতে লাগল, আর মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন অরণ্যবের কল আসবে। কিছুক্ষণের মধ্যেই মোবাইলে মেসেজ ঢোকে। থানায় চলে আয়, পোস্টমর্টমের রিপোর্টটা রীতিমতো চমকপ্রদ। ওর মুখে অজান্তে এক হাসির ঝিলিক দেখা দিয়েই মিলিয়ে গেল। অরিত্র আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের গতিতে তৈরি হয়ে নিচে নেমে এল। দিবাকর দা, দরজাটা দিয়ে দাও, মা বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। দিবাকর আর সুধাময়ী দেবী আস্তে আস্তে ও বাইক স্টার্ট দিল। অরিত্র কয়েক মিনিটের ভিতর থানায় পৌঁছে দেখল যে অরণ্যবের সাথে আরো কয়েকজন খানিক চিন্তিত মুখে কিছু একটা নিয়ে গভীর আলোচনা করছে। বিষয়টা যে এই সদ্য ঘটে যাওয়া হত্যাকাণ্ড, সেটা অনুমান করতে ওর অসুবিধা হলো। আয় অরিত্র, ওই চেয়ারটা টেনে নে। আলাপ করিয়ে দিই, ইনি হলেন ডক্টর হাজরা, আর ইনি হলেন ডক্টর সাহেবের অ্যাসিস্ট্যান্ট রজত, আর ও হলো আমার ছোটবেলার বন্ধু অরিত্র। এখানে ওর মাঠের দিকে যাওয়ার রাস্তায় ওর বাড়ি। একে অপরের সাথে নমস্কার প্রতি নমস্কারের পালা সেরে সবাই আবার আলোচনায় মনোনিবেশ করল। তা কি বলছে পোস্টমর্টম রিপোর্ট? তোর খটকাটাই ঠিক। মানে এই যে তুই বলছিলিস না যে মাত্র একবারই কেন আওয়াজ পাওয়া গেল, যেখানে এত নৃশংসভাবে হত্যা করতে তো অনেকটা সময় লাগার কথা, সেটাই ঠিক। হত্যাটা করতে প্রায় 12 থেকে 15 মিনিট মতন সময় লেগেছে, আর খুনটা এখানে করা হলেও তার আগে বৃষ্টিকে অন্য কোনো জায়গা থেকে কোনোভাবে বয়ে আনা হয়েছিল। বাকিটা ডক্টর হাজরার মুখেই শোন। কোয়াইট ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার 30 বছরের কর্মজীবনে এরকম আশ্চর্যজনক কেস কখনো দেখিনি। প্রথমত, যে মেয়েটিকে বয়ে আনা হয়েছিল কোনো রকম অজ্ঞান না করেই, অথচ কোনো রকম ছটফটানি বা বাধা দেওয়ার চিহ্ন মেলেনি। তৃতীয়ত, যেটা বাইরে থেকে দেখা যায়নি তা হলো মেয়েটির ষড়যন্ত্রটা বিকল হয়েছে মোটামুটি একই সময়। 2-3 মিনিটের এদিক ওদিক হবে, যার জন্যই আওয়াজটা একবারই পাওয়া গেছে। আর তৃতীয়ত, সব থেকে আশ্চর্য যেটা হলো, মেয়েটিকে কোনো ধাতব অস্ত্র দিয়ে হত্যা করা হয়নি। সে কি? এটাই তো সবচেয়ে বেশি ভাবাচ্ছে। বাকিগুলো না হয় খুঁজে পেতে কিছু একটা সমাধান বের করার চেষ্টা করা যেত, কিন্তু কোনো রকম অস্ত্রের চিহ্ন নেই। এটারই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। ষড়যন্ত্র বিকল হয়ে যাওয়াটাও কিন্তু ভীষণ আশ্চর্যজনক ঘটনা ডক্টর সাহেব। পুরোটাই ধোঁয়াশা। এরপর কয়েক মুহূর্তের জন্য ঘর জুড়ে পিন পড়লেও শোনা যাবে এতটাই স্তব্ধ। আসলে দুর্ঘটনার আকস্মিকতায় সবাই যতটা না চমকে গেছেন, তার চেয়েও বেশি কিং কর্তব্য বিমূঢ় আজ পোস্টমর্টমের রিপোর্টটা হাতে পাওয়ার পরে। এ যেন সেই বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই রহস্যজনক। ঠিক আছে অরণ্যম বাবু, আমি তাহলে উঠি। ভীষণ চমকপ্রদ এই হত্যাকাণ্ডের তদন্ত কিছু এগোলে জানানোর অনুরোধ রইল। আমিও দেখবো আমার চেনা জানা ডাক্তারদের সাথে কথা বলে যদি নতুন কিছু ওরা বলতে পারে। বলে ডক্টর হাজরা আর ওর অ্যাসিস্ট্যান্ট বিদায় নিল। কি বুঝছিস অরণ্যব? কিছুই বুঝছি না। আমার পুলিশি কর্মজীবনে এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি। মাথায় এই মুহূর্তে কিছু আসছে না। দেখি কি করা যায়। আপাতত বেরোবো। একটা সার্ভে রিপোর্ট ওপর মহলে পাঠানো আছে, সেটার জন্য কিছু টুকটাক কাজ আছে। ওকে চল, আমিও উঠি। পাশ থেকে প্রলয় বলে উঠল, স্যার, বডিটা কি তাহলে বৃষ্টি ঘোষের বাড়ির লোক, মানে ওর মাকে ডেকে দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে যাও। সব জায়গায় ঠিক মতো সই সাবুত করিয়ে নিও। অবশ্যই স্যার। চল বেরোই। বলে অরণ্যব
অরিত্রের সাথেই বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠল, আর অরিত্র বাইকে স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে। দুপুরে খেতে বসে ছেলে যে বেশ অন্যমনস্ক তা সুধাময়ী দেবীর নজর এড়াল না। বাড়িতে আসার পর থেকেই ওপরে নিজের ঘরে ল্যাপটপে মুখ গুজে বসেছিল দেখেই মনে হয়েছিল কিছু একটা গড়বড় হয়েছে। ভাতটা নিয়ে এরকম দলা পাকাচ্ছিস কেন রে তখন থেকে? ও না না, এই তো খাচ্ছি। সুধাময়ী দেবীর ডাকে খানিক চমকে উঠেই অরিত্র জবাব দিল, বাড়ি আসার পর থেকেই দেখছি গুম মেরে রয়েছিস, কি হয়েছে তাও বলছিস না। সেরকম কিছু না, আসলে পোস্টমর্টম রিপোর্ট বলছে যে কোনো ধাতব অস্ত্র ব্যবহার করা হয়নি। তাহলে কি করে এমন ভাবে কেটে নেওয়া হলো মুখের ওপরটা, সেইটাই অদ্ভুত। বলিস কি রে? হ্যাঁ, সেইটাই ভাবাচ্ছে। কি সব অদ্ভুতুরে ঘটনা। অরিত্র আর কোনো উত্তর না দিয়ে খাওয়াতেই মন দিল। আসলে মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা ঘুরছে, ওগুলোর সদুত্তর না পাওয়া অব্দি কোনো কথাবার্তাই বিশেষ ভালো লাগছে না। কদিনের জন্য ওকে বাইরে যেতে হবে, কিন্তু এই পরিস্থিতিতে বাড়িতে বললে মা আরো উৎকণ্ঠায় ভুগবে। এমন ভাবে বলতে হবে যাতে মায়ের উপর কোনো মানসিক চাপ না পড়ে। এইসব 7-5 ভাবতে ভাবতেই খাওয়া শেষ করে অরিত্র দোতলায় নিজের ঘরে চলে গেল। ল্যাপটপ নিয়ে এটা সেটা ঘাঁটাঘাঁটি করতে করতেই মেসেঞ্জারে মেসেজ ঢুকল। নামটা দেখেই অরিত্র প্রায় লাফিয়ে উঠল। ডরোথি জোন্স। হাই অরিত্র, তোমার মেসেজ পেয়েছি। কয়েকদিনের জন্য ট্রেকিং এ ব্যস্ত ছিলাম, তাই মেসেজ করা হয়নি। কেমন আছো? হাই ম্যাডাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে তো আমি বিষয়টা সবটাই জানিয়েছি। হ্যাঁ, আমি পড়েছি সবটাই। আমাকে 2 দিন সময় দাও, আর একটু ভালোভাবে বুঝে নিয়ে আমি তোমাকে জানাচ্ছি ব্যাপারটার গুড়ো রহস্য। ওকে, বাই। ওকে, চলো বাই, পরে কথা হবে। ডরোথি জোন্সকে খুঁজে বের করে অরিত্র মেসেজ করলেও প্রত্যুত্তরের আশা ওর মনে সেরকম ছিল না। তাই আজ মেসেজ পেয়ে অরিত্র বেশ উৎফুল্ল। একটা ক্ষীণ আশার আলো যেন দূরে কোথাও দেখা যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, ক্রমান্বয়ে রাত ঘনায়। একবার অরণ্যবের সাথে ফোনে কিছুক্ষণ কথা হলেও তাতে অরণ্যব নতুন কিছুই আর শোনাতে পারেনি। কথাবার্তা শুনে অরিত্রর মনে হলো সেরকম কিছু সমাধানের সূত্র খুঁজে না পেয়ে পুলিশ যেন কেসটাকে খানিক খরচার খাতায় ফেলে দেওয়ার তালেই রয়েছে। অরিত্র অরণ্যব বা বাড়িতে কারোর সাথে ডরোথি জোন্সের ব্যাপারে কিছুই আলোচনা করল না। ঠিক 2 দিনের মাথায় সন্ধেবেলা অরিত্র ওর পেপারটার কয়েকটা গুরুত্বপূর্ণ নোটস তৈরি করছে। ঠিক সেই সময় ডরোথির মেসেজ ঢুকল। হাই অরিত্র, কেমন আছো? ভালো ম্যাডাম, আপনি? ভালোই। আচ্ছা, তুমি ঘটনাটা যেরকম বললে, আমি বেশ কিছু দেশ বিদেশের ওই ধরনের পুরনো ঘটনা নিয়ে পড়াশোনা করেছি। আসলে যেটা হয় সেটা হলো, আমাদের সবার মধ্যেই একটা সাবকনসিয়াস মাইন্ড থাকে, যেটা আমরা নিজেরাও টের পাই না। তাই হয়তো আমরা আমাদের ক্ষমতার সিকিভাগ সম্পর্কেও ওয়াকিবহাল হতে পারি না। কোনো কিছু নিয়ে আমরা ভীষণভাবে ভীতিশ্রদ্ধ হয়ে থাকলে একটা সময় এমন কিছু একটা করে ফেলি যেটা আমি বা আমার আশেপাশের লোকজন স্বপ্নেও ভাবতে পারি না। তার মানে কি খুনটা একজন সাধারণ মানুষ তার অবচেতন মনে করেছেন? এত শক্তিশালী কি হওয়া সম্ভব একটা মানুষের পক্ষে? অবচেতন মনে একজন মারাত্মক ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। কল্পনার বাইরে সে ক্ষমতা। তবে পুরনো ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আরেকটা তত্ত্ব উঠে আসে। কি সেটা? প্যারানর্মাল ওয়ার্ল্ড।
ভূত? এরকম ভাবে একটা শব্দে প্যারানর্মাল ওয়ার্ল্ডকে বিশ্লেষণ করাটা বোধহয় সঠিক নয়। দেখো, আমরা জানি যে দেহের বিনাশ হয়, কিন্তু আত্মা অবিনশ্বর। দেহটা তো পুরো ছাই হয়ে গেল বা পচে গলে মাটিতে মিশে গেল, আর আত্মাটা, সেটার কি হলো? কি হয় সেটার? সেটা সঠিক অর্থে আজও মানুষ বুঝে উঠতে পারেনি। তবে মানুষ কোনো কিছু আর দেখতে শুনতে না পাওয়া মানেই যে সেটা অস্তিত্বহীন, সেটা ভাবাটা খুব মন্ডুকতার পরিচয়। এই যে মানুষ শ্রেষ্ঠতম জীব বলা হয়ে থাকে, এটা কে নির্ধারণ করেছে বা এই নির্ধারণের পদ্ধতিটা কি? মানুষ নিজেই নির্ধারণ করেছে। এটা তো পরীক্ষক আর পরীক্ষার্থী একই, সেরকম ব্যাপার হয়ে গেল। কেউ কি বলতে পারে যে এই সুবিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোনো গ্যালাক্সিতে আরো উন্নততর জীবের অস্তিত্ব নেই? কে জানে, হয়তোবা এখানে মৃত্যুর পরে সেসব আত্মারা ওই সব গ্যালাক্সির কোথাও অন্য কোনো আকারে বিরাজ করছে। হয়তো তারা উপলক্ষ বিশেষে পৃথিবীতেও আসার ক্ষমতা রাখে। অরিত্র মন্ত্রমুগ্ধের মতো মেসেজগুলো সবটাই পড়তে থাকে। ডরথির পয়েন্টগুলোকে নাকচ করে দেওয়ার মতো প্রমাণ বা যুক্তি কোনোটাই খুঁজে পায় না। কিছুটা প্রতিবর্ত ক্রিয়াবশত লিখল। তাহলে সমাধান কি এটার? সমাধানটা তখনই বের করা যাবে যখন খুনের মোটিভটা বোঝা যাবে, আর মোটিভ বোঝা যাবে খুনের প্যাটার্ন থেকেই। আমার দৃঢ় বিশ্বাস এই একটাতেই শেষ নয়, আরো প্রাণ যাবে, আর প্যাটার্ন নিশ্চিত কিছু একটা থাকবেই। তোমাদের ওখানে পুলিশকে চারিদিকে আরো কড়া পাহারা রাখতে বলো, যদি ঠেকানো সম্ভব হয়। সে বলবো অবশ্যই, কিন্তু ওরাও কিছুটা হাল ছেড়েই দিয়েছে, আর এই কেসটাকে সাইড করে দিতে চাইছে। কারণ ওরাও জানে যে খুনটা হয়েছে তার পিছনে সাপোর্ট দেওয়ার কেউ নেই। তাই রহস্যের সমাধান না হলেও চারিদিকে হইহট্টগোল হবে না, তাই আরো গা এলিয়ে দিয়েছে। বুঝলাম। আসলে তুমি যদি একবার সামনাসামনি আসতে পারতে তাহলে আরো ভালো হতো। কিছু জিনিস দেখানোও যেত। সবকিছু তো আর দূরে বসে হয় না। আপনি ঠিকই বলেছেন। দেখি কি হয়, আপনাকে জানাবো। ওকে, সাবধানে থেকো, চোখ কান খোলা রেখো। প্যাটার্নটা না ধরতে পারলে এই রহস্যের সমাধান করা মুশকিল হবে। বাই বাই। কথা শেষ করার পরে অরিত্র মনে মনে এক চোরা গোপ্তা উত্তেজনা অনুভব করতে লাগল। বিজয়নগরের বুকে আরো রক্ত ঝরতে চলেছে, আর কেউ না জানলেও ও জানে। এই পরিস্থিতিতে কি বাড়ি ছেড়ে কোথাও যাওয়াটা ঠিক হবে? অথচ ওর আগেই মনে হয়েছিল কদিনের জন্য যাওয়াটা দরকার। আর আজ ডরথি জোন্স নিজেই বলার পর তো সেই বিষয় আর কোনো দ্বিমত নেই। এদিকে এক অজানা রহস্যের দুর্নিবার আকর্ষণ, আর অন্যদিকে পারিবারিক দায়িত্ব। মস্তিষ্ক আর হৃদয়ের টানা পড়ে নিয়ে কিছুটা দিশেহারা হলেও ও বুঝতেই পারছে মস্তিষ্ক একটু একটু করে খেলাটা জিতে নেওয়ার দিকেই এগোচ্ছে। হয়তোবা রাতের খাবার টেবিলে পৌঁছানোর আগেই মস্তিষ্কের জিত সুনিশ্চিত হয়ে যাবে। রাত্রি 10টা বাজে। নিচে খাবার টেবিলে মা আর ছেলে খেতে খেতেই নানা গল্প করছে, আর দিবাকর দাঁড়িয়ে আছে এটা সেটা দেওয়ার জন্য। মা, বলছি কদিনের জন্য আমাকে কলেজ ক্যাম্পাসে যেতে হবে। মানে কবে? বলিসনি তো আগে কিছু। সুধাময়ী দেবী ভাতের দলাটা মুখে নিতে গিয়েও থমকে গেলেন। না না, এই তো কালকেই মেল পেলাম। আজ অবধি দেখছিলাম যদি কাটিয়ে দেওয়া যায়, কিন্তু তা তো হলো না। যেতেই হবে, পরশুদিন ভোরেই বেরোবো।
হঠাৎ করে এভাবে যাওয়া যায়? জিনিসপত্র কেনাকাটি করতে হয়, সবকিছু গুছোতে হয়। এটা কলেজ থেকে বোঝে না কেন রে? আরে কিচ্ছু এত গোছানোর নেই, আমি কদিনের জন্যই যাচ্ছি। আর খামোখা অত লাগেজ বইতে আমি পারবো না। ছোট ট্রলিটা আছে না, ওটাই নিয়ে যাব, আর কিচ্ছু না। দাদাবাবু, তুমি যাচ্ছ যে, ফিরবে কবে? এই তো 3, 4, 5 তার মধ্যেই। কেন, কিছু দরকার আছে নাকি? তোমার দেখছি কিছুই মনে নেই। কেন বলো তো? ঠিক 12 দিন পরেই মিতালির, মানে আমার মেয়ের বিয়ে। সেখানে তোমরা না গেলে হয়? আর তুমি না থাকলে গিন্নিমার যাওয়া হবে কি করে? ওহো, তাই তো ভুলেই গিয়েছিলাম এটা। যাকে, আমি তার আগেই চলে আসব। অবশ্যই আমরা বিয়েতে আসব। তা পাত্র কি ওই ছেলেটাই নাকি? কি যেন বেশ নাম, হাইপার মার্কেটে চাকরি করে, তাই তো? না না, এটা সম্বন্ধ করে ঠিক করেছি। সরকারি স্কুলের শিক্ষক, বাপেরও জমি জমা ভালোই আছে। আর ওই ছেলের সাথে মেয়ের কি হয়েছে জানি না, তবে বিয়ের কথা তোলায় মেয়ে নিজেই বলল যে ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। আজকালকার মেয়ে, বেশি আর জিজ্ঞাসা করিনি। বুঝলাম। তবে একটা ব্যাপার কি জানো তো, খারাপ ভেবো না। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই ভালো কিছু খুঁজতে চায়। আমি নিশ্চিত নয়, তবে হয়তো সবটা জানলে দেখা যাবে যে ওই ছেলেটার কোনো দোষই নেই। তোমার মেয়েই আরো ভালো কিছু খুঁজে পেয়ে সরে এসেছে। কি জানি, তোমার কথাও ঠিক হতে পারে দাদাবাবু। হতেও পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আমি আগে ভালোই পৌঁছই, তারপর অনুষ্ঠানের অনেক আগেই চলে আসব। তোমার চিন্তা নেই। আমাদের চিন্তা নিয়ে যেন কত কিছুই ভাবিস, কোনো কথাই তো শুনিস না। তুই যা ভালো বুঝিস করগে। আচ্ছা মা, দিবাকরদার মেয়ের বিয়েটা আমাদের বাড়ি থেকে দিলে কেমন হয়? কেমন আবার হবে, ভালোই হয়। বাড়িটাও একটু প্রাণ ফিরে পাবে কয়েকটা দিনের জন্য। সারা বছর তো এই 3টে প্রাণী, আর তোর বাবা তো এই বাড়ির অতিথি। ব্যাস, তাহলে ফাইনাল। দিবাকরদা, অনুষ্ঠানের 3-4 দিন আগে তোমরা সবাই এই বাড়িতে চলে আসবে। নিচের ঘরগুলো প্রায় বন্ধই রয়েছে, পরিষ্কার করে নিলে থাকার কোনোই অসুবিধা হবে না। দাদাবাবু, গিন্নিমা, আপনারা সাক্ষাৎ ভগবান। আরে ধর, বাজে কথা না বলে কাজ করো, যাও। ব্যাস, কেল্লা ফতে, মস্তিষ্ক জিতেই গেল। এরপর টুকটাক কথাবার্তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হল। অরিত্র নিজের ঘরে চলে গেল। প্রথম কাজ আপাতত টিকিটটা কেটে নেওয়া। লাগেজ তো আর সেরকম কিছু না, তাই সময় বিশেষ লাগবে না। এত অল্প সময়ের মধ্যে টিকিট কাটতে গেলে যা হওয়ার তাই হল। আকাশ ছোঁয়া দাম। তার মধ্যে সরাসরি ফ্লাইটও নেই, সবই মুম্বাই নয়তো দিল্লি হয়ে। তবে এই মুহূর্তে এসব মূল্য বৃদ্ধির অঙ্কের চেয়ে হত্যা রহস্যের উত্তেজনায় অরিত্রর মাথায় বেশি ঘুরছে। এইসব ভাবতে ভাবতেই মোবাইলে মেসেজ ঢুকলো অরণ্যবে। ঘুমোচ্ছিস? না না, বল, কিছু খবর হলো নাকি? না রে, সেটাই ভাবছি। এরকম ঘটনা একটা হয়েছে, তাই হয়তো আমজনতা অত হল্লা চিল্লা করছে না। কিন্তু এর পরেও আরো এমন কিছু হলে লোকজন ছেড়ে কথা বলবে না। না না, এরকম হবে কেন? হতেও পারে। যাই হোক, ঘুমো, পরে কথা হবে। বলে অরিত্র আবার টিকিট কাটার জন্য ল্যাপটপ নিয়ে বসে। ওটা খুব জরুরি। বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন সাইট থেকে টিকিটের দাম, সময় এইসব তুল্যমূল্য বিচার করে অবশেষে ভোর 6:30টার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা বুক করল কলকাতা থেকে মুম্বাই। ওখানে 5 ঘন্টার অপেক্ষা শেষে পরবর্তী ফ্লাইট আদিস আবাবা হয়ে কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আর ফেরার টিকিটটা বুক করলো 4 দিন পরে। ওখান থেকে বিকেল 5টায় কলকাতায় পৌঁছবে পরের দিন বিকেল 4টে।
জীবনের প্রথম আফ্রিকা ভ্রমণটা যে এত সংক্ষিপ্ত হবে, আর তাও আবার এভাবে সবাইকে গোপনে রেখে হবে, তা কোনোদিন অরিত্র স্বপ্নেও ভাবেনি। কিন্তু কিচ্ছু করার নেই। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডরোথি জোনসের সাথে সাক্ষাৎটা খুব জরুরি। টিকিট কেটে ওয়েব চেক ইন করে নিয়ে ঘরের আলোটা নিভিয়ে অরিত্র বিছানায় গা এলিয়ে দিলে ও ভেতরে বয়ে চলা এক চাপা উত্তেজনায় ঘুমটা আসলো না। নিজেও জানে না এই খুনের পিছনের ইতিহাস কি, বা এই হত্যা রহস্যের সমাধান আদৌ হবে কিনা, বা সব কাজকর্ম ফেলে এভাবে বাড়িতে লুকিয়ে ডরোথি জোনসের সাথে দেখা করতে সুদূর কিনসাসা ছুটে যাওয়া আদৌ ফলপ্রসূ হবে কিনা। তবে এক অমোঘ আকর্ষণে ও যেন একের পর এক কাজগুলো করে চলেছে, পরিণামের চিন্তা না করে। এইসব 7-5 ভাবতে ভাবতে চোখটা কখন যেন লেগে গেছে, আর সেই সময় হঠাৎই দূর থেকে ভেসে আসলো এক বিকট আওয়াজ, সেই দিনের মতো। অরিত্র ধড়মড় করে উঠে বসলো। ডরোথি জোনসের কথাই কি তাহলে ঠিক হলো? এরকম আওয়াজ আর অন্য কিছুর হতেই পারে না। তবে আজকের আওয়াজটা একটু ক্ষীণ, যেন অনেকটা দূর থেকে ভেসে আসে। আবার কার রক্তে বিজয়নগর রাঙা হলো কে জানে। তবে আওয়াজটা যেরকম ক্ষীণ ভাবে এলো, বিজয়নগর না হয় আশেপাশে সুকান্তনগর বা প্রতাপনগর হবে বলেই মনে হল। অরিত্র আলোটা জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে ঝুল বারান্দায় এসে দাঁড়ানোর প্রায় সাথে সাথে সুধাময়ী দেবীও এসে দাঁড়ায়। আবার কি কিছু অঘটন ঘটলো? হ্যাঁ, তাই হবে। এইরকম ভয়াবহ আর্তনাদের কারণ আর কি বা হতে পারে না হলে? কি শুরু হয়েছে বলতো? এখানে আর থাকা যাবে না। তোর বাবা আসলেই কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কাল সকালে পুলিশ তো নিশ্চয়ই খবর পাবে, তখনই সবটা জানা যাবে অরণ্যবের মুখ থেকে। তবে আমার মন বলছে এইবারেও পুলিশ বিশেষ কিছু একটা করতে পারবে না। আর সেটাই তো আরো ভয়ের। মানছি সেটা, তবে দেখা যাক। কোনো রহস্যই তো অনন্তকাল ধরে চলতে পারে না। রহস্য জন্মায় তার সমাধান সাথে নিয়েই। যাকগে, ঘুমাতে যাও, আমিও ঘুমাতে চললাম। বলে অরিত্র সুধাময়ী দেবীকে আলতো জোর করে ভিতরে নিয়ে গিয়ে শোয়ার ঘর অব্দি এগিয়ে দিয়ে আসলো। তারপর নিজেও শুতে চল। মনে মনে ও ভীষণ ভাবে নিশ্চিত যে পুলিশের দ্বারা এই রহস্যের সমাধান হবে না। ঘরে এসে দেখলো মোবাইলে মেসেজ এসেছে এই কয়েক মিনিটের ভিতরে। অরণ্যবের মেসেজ। আওয়াজটা শুনছিস? প্রতাপনগরের পুজো মণ্ডপের ওদিক থেকে ভেসে এসেছে। রাতের টহলদার গাড়ি থেকে ফোন করে জানালো, আমি, প্রলয় আর 2জন পুলিশ নিয়ে এখনই একবার ঘটনাস্থলে যাচ্ছি, যদি কিছু ক্লু খুঁজে পাওয়া যায়। আচ্ছা, বলছি, যদি অসুবিধা না থাকে তাহলে আমাকে কি বাড়ি থেকে নিয়ে যেতে পারিস এখন? আমার কোনো অসুবিধা নেই, রেডি হচ্ছি, এসে কল কর, বাই। বলে অরিত্র জিন্স টি শার্টটা গলাতে ব্যস্ত হয়ে পড়ল। যদিও জানে মা এরকম রাত বিরেতে বেরোনো নিয়ে বিস্তর দুশ্চিন্তা করে, কিন্তু এই রহস্যটা ওকে নেশার মতো টানছে। খানিক দোনামনা করে অরিত্র শেষ অবধি মাকে না জানিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘণ্টাখানেকের ভিতর বাড়ি চলে আসবে, সুতরাং সুধাময়ী দেবীর জানার সম্ভাবনা কম। এই ভেবেই অরিত্র কিছুটা ঝুঁকি নিল। পা টিপে টিপে নিচে নেমে এসে বাইরে থেকে দরজা লক করে বাড়ির বাইরে এসে অপেক্ষা করতে লাগল। মিনিট 2 মধ্যে অরণ্যবের গাড়ি হাজির হতেই অরিত্র ঝটপট উঠে পড়ল। গাড়ি ছুটে চলল প্রতাপনগরে। বাড়িতে কি বলে বেরোলি? কিছুই বলিনি,
জানলেই আরো হাজারটা প্রশ্ন। যা কি ওসব ছাড়, এই ঘটনাটার কি খবর পেলি আগে বলতো। আসলে দুর্ঘটনার পর থেকেই বিজয়নগর আর আশেপাশের 4টে এলাকায় রাত্রে পুলিশি টহল চালু করেছি। আজকেও প্রলয় আর বাকিরা রোজকার মতন গাড়ি নিয়ে টহল দিচ্ছিল। ওরা তখন প্রতাপনগরের দিকেই যাচ্ছিল, হঠাৎ ওই রকম বিকট আর্তনাদ। প্রলয় আমাকে তৎক্ষণাৎ কল করলে আমি ওদেরকে বলি যে রাত্রেই আমরা ঘটনাস্থলে যাব, তারপর তোকে কল করলাম। আমরা পৌঁছতেই দেখলাম স্যার বাইরে দাঁড়িয়ে আছেন। আসলে আমার বাড়িটা তো প্রতাপনগর থেকে কাছেই, তাই আওয়াজটা আরো জোরালোভাবে শুনতে পেয়েছিলাম। তবে স্যার জানেন তো, আমরা গাড়িটা বিজয়নগরে মানে আপনার বাড়ির দিকে ঘোরানোর সময় মনে হলো যেন ঝড়ের মতো কিছু একটা দ্রুত গতিতে আমাদেরকে টপকে চলে গেল। তবে এতটাই দ্রুততার সাথে গিয়েছে যে এত অন্ধকারে আর কিছু বোঝাই গেল না। প্রলয় পাশ থেকে বলে উঠল। অরিত্র কিছু না বলে চুপচাপ শুনতে থাকে। এরপর আর কোনো কথাবার্তা হয় না। সবাই যেন চুপচাপ, কিছু না কিছু ভাবনায় মগ্ন। রাস্তার কুকুরগুলো তারস্বরে এমন ভাবে চিৎকার করেই চলেছে যেন মহাপ্রলয় ঘটে গেছে। প্রতাপনগরের গাড়িটা মিনিট 10 এদিক ওদিক ঘুরপাক খেতে খেতেই অবশেষে এক জায়গায় 6টা টর্চের আলো ওদের চোখে পড়ল। ব্রেক কষতেই বোঝা গেল 3টে কালো কুচকুচে বিড়াল, 3 জোড়া চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে। গাড়ির জোরালো আলো পড়তেই পালিয়ে দূরে সরে গেল। আর তখনই চোখে পড়ল ঠিক আড়াআড়ি ভাবে একটা লাশ পড়ে আছে। গাড়ি থেকে নেমে ওরা লাশটার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখা গেল একটা মহিলার বডি। আগের ঘটনার মতোই এখানেও মুখের উপরি ভাগটা কেটে নেওয়া হয়েছে। নাভিটা এমন ভাবে খুবলে নেওয়া হয়েছে যে পুরো পেটটা জুড়ে যেন ফাটল ধরেছে। আরো একটা। ওদিকে অরণ্য প্রলয়কে থানা থেকে আরো লোকজন এনে লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে নিজেও আরো কয়েক জায়গায় জরুরি কল সারতে লাগলো। প্রলয় আর বাকি দুজন চটজলদি কাজে লেগে। অনেকগুলো কাজ সারতে হবে। জায়গাটা ঘিরে দেওয়া, বডি মর্গে নিয়ে যাওয়া, কিছু ক্লু খুঁজে পাওয়া গেলে সেগুলো সযত্নে সংগ্রহ করা। বাকি সবার ব্যস্ততার মাঝে অরিত্র শুধু ভাবতে লাগলো, এই পোস্টমর্টমের রিপোর্ট থেকে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া আর ডরোথি জোনসের সাথে মুখোমুখি সাক্ষাৎ হওয়া দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ এই রহস্যের সমাধানের স্বার্থে। না হলে এ হত্যালীলার শেষ কবে হবে কে জানে। রোজকার নিয়ম মতো আজও সকাল 7টায় নিচতলায় চা হাতে নিয়ে মা ছেলে টুকটাক গল্প করতে লাগলো আর দিবাকর রান্নার সব জোগাড় করছে। গতকাল রাত্রে ওদিককার সব ঝামেলা মিটিয়ে বাড়ি আসতে আসতে প্রায় রাত 2টো বেজে গেলে সুধাময়ী দেবী বা দিবাকর কেউই তা টের পায়নি। ওকে নামিয়ে দিয়ে অরণ্যবকে নামিয়ে গাড়িটা থানায় গেছে। অরণ্যবকে বলেছে যে আজ সন্ধ্যের দিকে একবার ও যাবে, তবে খুব আশাপ্রদ কিছু যে পাওয়া যাবে না সেই ব্যাপারে অরিত্র প্রায় নিশ্চিত। চা তো ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ এই খাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, আর এটাও দেখছি যে চোখগুলো লাল হয়ে আছে। রাতে যে ঠিক মতো ঘুমোসনি বুঝতেই পারছি। তা কি নিয়ে এত ব্যস্ত ছিলিস শুনি? পড়া নাকি এই রহস্য? না ওই কয়েকটা নোটস বানানোর কাজ ছিল, তাতেই দেরি হলো, সেরকম কিছু না। এই বলে অরিত্র ব্যাপারটাকে এড়িয়ে যায়। এর কিছুক্ষণ পর চা পর্ব শেষ করে নিজের ঘরে গিয়ে পরের দিন যাওয়ার সব গোছগাছ করতে লাগে। তার মাঝেই সুযোগ বুঝে ডরোথি জোনসকে ওর পুরো যাত্রা পথের সময়সূচিটা মোটামুটি পাঠিয়ে রাখে, যাতে উনিও সেই মতো নিজের কর্মসূচি সাজিয়ে নিতে পারে। বিকেল গড়িয়ে সন্ধে হতেই অরিত্র বাইকটা নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। মনে একটাই আশা, পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়ার পরে
যদি কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। আসুন অরিত্রবাবু, বসুন। স্যার একটা কাজে বাইরে গেছেন, 5 মিনিটের মধ্যে চলে আসবেন। অরিত্র ভিতরে ঢুকতে ঢুকতেই গত রাতে সফর সঙ্গী পুলিশ দুজনের একজন বলল। অরিত্র মৃদু হেসে চেয়ারে বসল। অরণ্যবের অপেক্ষা করতে করতে ভালো করে থানায় কর্মরত মানুষগুলো ও তাদের ঘিরে থাকা পরিবেশটা দেখতে লাগল। আগে তো কোনোদিনও থানার ভিতরেই আসেনি, যদিও বা এখন বন্ধুভাগ্যে সেই সুযোগ হয়েছে, তবু অন্যান্য সময় তো আলাপ আলোচনাই কেটে যায়। চারপাশটা ভালো মতো চেয়ে দেখার এরকম খানিক নিরবিচ্ছিন্ন অবসর তো আর মেলে না। খানচারেক টেবিল, সবগুলোর সামনে লোকজন বসার জন্য পুরনো আমলের কাঠের চেয়ার রয়েছে, আর তাছাড়াও একপাশে পরপর 2টো বেঞ্চি পাতা রয়েছে অভিযুক্তদের বসার জন্য, আর আছে বেশ কিছু কালো আবলুস কাঠের বড় বড় আলমারি। টেবিলগুলোয় ফাইলের স্তূপের আড়ালে পুলিশের ঊর্ধ্বে পড়া গোলগাল মানুষগুলো প্রায় ঢেকেই গেছে। একটা সরকারি চাকরি পেয়ে গেলেই যে সাধারণ মানুষ কতটা নিশ্চিন্ত হয়ে যায়, তা এই মানুষগুলোর চেহারাতেই ফুটেছে। শেষ কবে পরিশ্রম করেছিল তা হয়তো নিজেরাও মনে করতে পারবে না। পরপর 2টো হত্যা রহস্যের বিশেষ কোনো সমাধান যে এই আরামপ্রিয় মানুষগুলোর দ্বারা হবে না, তা বুঝতে অরিত্র দেরি হয়। প্রলয় নামের অফিসারটা এখনো কম বয়সী বলে একটু আধটু দৌড়ঝাঁপ করছে, তবে কয়েক বছরে যে সেও বসে যাবে তা অনুমান করে নিতে নস্ত্রাদামু হওয়ার দরকার হয়। সরি, তোকে অনেকক্ষণ বসতে হলো। আসলে আমি পোস্টমর্টম রিপোর্টটা আনতে গিয়েছিলাম, না হলে ডক্টর হাজরা আবার কাল দেবেন বলেছেন, তাই ছুটলাম। আমার কাছে একটা দিনও ভীষণ গুরুত্বপূর্ণ। 2 ঘটনার পরে জনগণ আর আমাদের ছাড়বে না। বলতে বলতেই অরণ্যব ভেতরে এসে নিজের চেয়ারে বসল। আরে না না, আমার কোনো তাড়া নেই। তা রিপোর্ট কি বলছে? নতুন কিছুই না, আগেরটার মতোই। এবারেও ডক্টর সাহেব হাত উপরে করে দিয়েছেন, বলেছেন যে ধাতব অস্ত্র ছাড়া যে এভাবে কাটা যেতে পারে প্রথম দেখলেন, আর ওভাবে নাভিটা খুবলে বের করে নেওয়াও এক নতুন অভিজ্ঞতা। এরপর কিছুক্ষণ খুনের নানা রকম সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে যুক্তিতর্কের কাটাছেঁড়া চালাতে লাগল। তাতে ফল অবশ্য কিছুই লাভ হলো না, ধোঁয়াশা বাড়লো বই কমল। আধ ঘন্টা খানেক এরকম সময় কাটানোর পর অরিত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভোর রাতে আবার বেরোতে হবে, পরের দিন ভোরের ফ্লাইট। বাড়ি পৌঁছে চটজলদি হালকা খেয়ে দিয়ে শুয়ে পড়ল। যতটা ঘুমিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। কাল সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাটল। খাবার টেবিলে সুধাময়ী দেবী দ্বিতীয় ঘটনাটা নিয়ে এটা সেটা জিজ্ঞাসা করছিলেন বটে, তবে অরিত্র উপর উপর বলে কাটিয়ে দিয়েছে। নিজে যেহেতু বাড়ি থাকবে না, তাই বেশি কিছু না বলাই ভালো, যাতে মায়ের উপর কোনো রকম মানসিক চাপ না। সুধাময়ী দেবীও ছেলে ভোর রাতে বেরোবে বলে আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে বললেন। গাড়ি বলাই ছিল। ঠিক রাত 3টের সময় বাড়ি থেকে অরিত্রকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্টে পৌঁছে সমস্ত প্রথাগত কাজকর্ম সেরে নিয়ে চেকিং করে অরিত্র বাড়িতে একটা কল করে নিল। মিনিট 5 মায়ের সাথে টুকটাক কথাবার্তা বলে নিয়ে ওর ফ্লাইটের জন্য অপেক্ষা করতে লাগল। ঠিক 6:30 প্লেন উড়ল মুম্বাইয়ের উদ্দেশ্যে। অরিত্র দেখতে লাগলো একদিকে কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া পরপর 2টো হত্যাকাণ্ড, আরেকদিকে এই রহস্যের সমাধান বের করার ব্যাপারে পুলিশের অসহায়তা।
তার উপর মা বাড়িতে একা রয়েছে। সব মিলেমিশে কিছুদিন যাবৎ মনের ভিতরে যে একটা দুশ্চিন্তার চোরা স্রোত বয়ে চলেছে, তা যেন মেঘের দেশের ওই রংবাহারি রূপের ছটায় ক্ষণিকের মধ্যে কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই বিমান সেবিকারা কিছু খাবার দিয়ে গেলে সেগুলো শেষ করে অরিত্র চোখ বুঝে একটু ঘুমানোর চেষ্টা করল। আসলে শারীরিক ধকল অতটা না গেলেও বিগত কয়েক দিনের মানসিক ধকলে শরীরটা যেন একটু ক্লান্তি বোধ করতে লাগলো। 2.5 ঘন্টা পরে যথাসময়ে ফ্লাইট মুম্বাইয়ে পৌঁছল। লাগেজ সরাসরি কিনসাসা পৌঁছিয়ে হাতে পেয়ে যাবে। হাতে তাই অফুরন্ত সময় দেখে অরিত্র লাউঞ্জের এক কোনায় বসে কিছু ম্যাগাজিন পড়তে লাগলো। মিনিট 20 পর মোবাইলে মেসেজ ঢুকলো অরণ্য। গুড মর্নিং, সব ঠিক আছে তো? আচ্ছা শোন, সকাল সকাল তোকে মেসেজ করলাম একটা খবর দেওয়ার জন্য। এই যে প্রতাপনগরের ডেড বডিটা পাওয়া গেছে না, সেটা নেওয়ার জন্য আজ একজন লোক এসেছেন। তিনি বলছেন ইনি নাকি ওনার প্রাক্তন স্ত্রী। প্রমাণ চাইলে তৎক্ষণাৎ ম্যারেজ সার্টিফিকেটটা আমাদের দেখালেন। তাতে দেখলাম নাম লেখা রয়েছে অলোকেশ সেন, স্ত্রীর নাম রূপশ্রী সেন। তারপরে ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করে যা জানতে পারলাম তার সারমর্ম হলো অলোকেশ সেন বহুদিন যাবৎ বাইরে বাইরে চাকরি করেন, আর ওনার স্ত্রী রূপশ্রী সেন এখানেই শহরেই থাকতেন। কিন্তু তারপরে অলোকেশ সেন নিজেরই আপাতত চেনা জানা একজনের সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে সেই নিয়ে এতটাই জল খোলা হয় যে রূপশ্রী বাড়ি ছেড়ে এই প্রতাপনগরে এসে বসবাস শুরু করেন। খুব সম্ভবত সেই চেনা জানা লোকটার সাথেই, যদিও অলোকেশ বাবু সে ব্যাপারে কিছু নিশ্চিত করে বলতে পারেননি। বুঝলাম। তবে প্রশ্ন হলো যে অলোকেশ সেন এই খবরটা পেলেন কি করে যে রূপশ্রী সেন এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন? আর এই রূপশ্রী ইনি কার সাথেই থাকতেন? আর এখানে যার সাথে রূপশ্রী সেন থাকতেন সেই বা কোথায়? আলাদা থাকলেও ওদের মধ্যে আইনত ডিভোর্স এখনো হয়নি, তাই জন্য অলোকেশ সেনকে মাসে মাসে একটা টাকা দিতেই হতো। তিনি সেই টাকাটা একজন বিশ্বস্ত লোকের হাত দিয়ে পাঠাতেন। তার মারফত তিনি এই খবরটা পেয়ে তারপরে আমাদের এখানে এসেছেন। আর এখানে যার সাথে রূপশ্রী সেন থাকতেন সেই লোকটা নাকি মাস 4 হলো পাত্তারি গুটিয়েছে, তাই একাই থাকতেন। ওর কথা মতো রূপশ্রী সেনের শেষকৃত্য করার মতো আর কোনো উত্তরাধিকার নেই, তাই আমরা ওনাকে বডিটা দিলে উনি সে তার যথাযথ সৎকার করবেন। বুঝলাম সবটাই। তবে কি জানিস তো, আসল রহস্য যেটা সেটার কিন্তু কোনো কিনারা হচ্ছে না। হত্যার পদ্ধতি, ওই যে ওইভাবে মুখের উপরিভাগটা পুরো কেটে নেওয়া, সেটাও নাকি আবার কোনো ধাতব অস্ত্র ছাড়া, অথবা ওইভাবে পেটের মাঝখান থেকে নাভিটাকে খুবলে বের করে নেওয়া। এর আসল রহস্য যতদিন না সমাধান হবে ততদিন এইরকম হত্যাকাণ্ড যে আরো হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তা ঠিকই বলেছিস, দেখা যাক কিছু করা যায় কিনা। আসলে এমনভাবে খুনগুলো হচ্ছে যে এখনো অবধি ক্লু পাওয়া মুশকিল হচ্ছে। যাকগে, রাখি এখন, পরে যদি আরো কিছু খবর পাওয়া যায় তোকে জানাবো। ওকে বলে অরিত্র মোবাইলটা পকেটে ঢোকায়। নিজের অজান্তেই ওর ঠোঁটের কোণে এক হালকা হাসির ঝিলিক খেলে গেল। পরদিন স্থানীয় সময় ঠিক সকাল 8:45 অরিত্র কিনসাসা পৌঁছল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখতে পেল যে একজন স্থানীয় মানুষ ওর নাম লেখা একটা প্ল্যাক কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অরিত্র এগিয়ে ওর কাছে পৌঁছতেই ওই লোকটা একগাল হাসি মুখে অরিত্রর সাথে হাত মেলাল। তারপর স্থানীয় ভাষায় বলল, বন্ধুর পাত্র কমাসভা। যদিও এর এক বর্ণ অরিত্র বুঝতে পারল। পাশ থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা আরেকজন ভারতীয় কথাটার মানেটা বুঝিয়ে আপনাকে গুড মর্নিং উইশ করলো আর আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করলো। ও গুড মর্নিং। গুড। অরিত্র
কোনো উপায় না দেখে হাসি মুখে ইংরাজিতেই যতটা সম্ভব সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করল, কারণ ও জানে এখানকার প্রধান ভাষা হচ্ছে ফরাসি, আর তারপরে স্থানীয় ভাষা হচ্ছে লিঙ্গালা। ডরোথি জোন্স নিজেও ফরাসি, তবে বাঁচোয়া এটাই যে ওর মা বাঙালি, তাই জন্য বাংলা ভাষাটা বেশ ভালোই রপ্ত করেছেন। এরপর ওই স্থানীয় মানুষটার সাথে ও গাড়িতে গিয়ে বসতে গিয়ে দেখল যে একজন অস্ত্রধারী নীল রঙা উর্দি পরা মানুষ ড্রাইভারের পাশের সিটটায় বসে আছে। ওকে দেখে লোকটা নিঃশব্দে একগাল হাসি উপহার দিল। বিনিময় অরিত্র একগাল হাসি উপহার দিয়ে চুপ করে পিছনের সিটে গাড়ি। আসলে এত লম্বা সফরের একটা জেট ল্যাগ তো থাকবে। গতকাল মুম্বাই থেকে যথাসময় ফ্লাইট ছাড়ার পরে আবহাওয়া বিরূপ আচরণ করায় আদিস আবাবা পৌঁছতে প্রায় আধ ঘন্টা লেট হয়। তারপরে সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অপেক্ষাকৃত ছোট ফ্লাইটে করে আজ সকালে কিনসাসা এসে পৌঁছেছে। সব মিলিয়ে বেশ অন্য রকমের অভিজ্ঞতা। আগে কখনো এত ছোট ফ্লাইটে কোথাও যায়নি। গুড মর্নিং অরিত্র, ওয়েলকাম টু কিনসাসা। মেয়েলি কণ্ঠের আওয়াজ পেয়ে নড়ে চড়ে বসল। দেখল গাড়ির দরজায় সহাস্য ডরোথি জোন্স দাঁড়িয়ে আছেন। বুঝতে পারল যে নিজেও টের পায়নি কখন ঘুমিয়ে পড়েছে, আর ইতিমধ্যে গাড়ি ওকে নিয়ে গন্তব্যে পৌঁছেও গেছে। গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বলে অরিত্র গাড়ি থেকে নাম। ডরোথি স্থানীয় ভাষায় একজন স্থানীয় মানুষকে কিছু একটা বললেন, যার পরেই ওই লোকটা অরিত্র লাগেজ নিয়ে ভেতরে চলে গেল। চলো তোমার ঘর দেখিয়ে দিই। তুমি আসছো শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ সবটা ওভাবে ভিডিও কল করে আলোচনা করা যায় না, আর বোঝানোও যায় না। হ্যাঁ, ঠিক বলেছেন। আমিও সেই জন্য আর দেরি না করে সোজা চলে এলাম, কারণ আমি বুঝতেই পারছি যে পদ্ধতিতে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেটা যেন একটু গোল মেলে। আর 5টা বাকি হত্যা রহস্যের মতো হয়তো পুলিশের দ্বারা সমাধান করা সম্ভব হবে না এটা। আর পাশাপাশি এটাও দেখলাম যে আপনার কথাটা একেবারে ঠিক। এই ঘটনার কোনো সমাধান না করতে পারলে এগুলো চলতেই থাকবে। সময় অভাবে আপনাকে জানাতে পারিনি, পরশুদিন রাত্রে আরও একটা একই রকম দুর্ঘটনা ঘটেছে, আর সেটারও কোনো সমাধান পুলিশের তরফ থেকে এখনো অবধি পাওয়া যায়নি, বা পাওয়ার আশাও কম, কারণ পোস্টমর্টেম রিপোর্ট থেকে ওরা বিশেষ কিছু সুরাহা করতে পারেনি। বলছো কি? অরিত্র ঈষৎ মাথা নেড়ে পরিস্থিতির ভয়াবহতা যে অনেকটাই তা মেনে নেয়। এরপর ডরোথি অরিত্রকে ওর ঘরে পৌঁছে দিয়ে নিজের কাজে চলে গেলেন। অরিত্র দেখল যে ওর লাগেজ আগেই পৌঁছে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের মতো ঘরে বিশ্রাম করছে, সেই সময় মেসেজ ঢুকলো অরণ্য। একদিক থেকে রূপশ্রী সেন যে মারা গেছে সেটা ভালোই হয়েছে, বুঝলি? কেন? এই মহিলার স্বভাব চরিত্র মোটেই ভালো ছিল না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে যতই খারাপ হোক না কেন, মানুষের পরিণতি এতটা ভয়াবহ হোক সেটা আমরা কেউই চাই না। কিন্তু তুই যদি নিরপেক্ষভাবে ভাবিস তাহলে দেখবি ওরকম একজন নোংরা মানুষের বেঁচে থাকার থেকে যত তাড়াতাড়ি বিদায় হয় ততই মঙ্গল। আজকে আমাদের এদিকে ওদিকে ছিটিয়ে থাকা ইনফরমারদের মারফত অনেকগুলো খবর এসেছে, তারই ভিত্তিতেই আমি এই কথাগুলো বলছি। কিরকম শুনি? অলোকেশ সেনের সাথে যখন থাকতেন তখনও একজন নয়, রীতিমতো 2-3 জনের সাথে সমস্ত রকমের সম্পর্কে লিপ্ত ছিলেন। অলোকেশ সেন বাইরে বাইরে চাকরি করতেন, সেটার সুবিধাই উনি পুরোটাই নিয়েছেন। তারপরে সব কিছু জানাজানি হয়ে গেলে তখন উনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু সেটা এমনভাবে হাইলাইট করা হয়েছিল যেন অলোকেশ সেনের নোংরামির জন্যই থাকতে না পেরে উনি বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, আর এই সব কারণে ওদের ডিভোর্সটাও হয়নি। বরং উল্টে অলোকেশ সেনের কাছ থেকে প্রতি মাসে একটা মোটা টাকা মাসোহারা হিসেবে নিতেন। আবার এদিকে প্রতাপনগরে যার সঙ্গে থাকতেন
তার সাথেও কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা পুরোটা এখনো জানা যায়নি, কারণ লোকটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে অতীত কাহিনী শুনে যা মনে হচ্ছে, এখানেও ওইরকমই কিছু একটা হয়েছিল, যেটা জানতে পেরে লোকটা আগে ভাগেই নিজেকে সরিয়ে নিয়েছিল। বুঝলাম। এই শোন, এখন ডাকছি, পরে কথা হবে। হাই ম্যাডাম, ভেতরে আসুন। হাই অরিত্র। না না, ইটস ওকে। বলতে এলাম যে বিকেলে তোমাকে শহর দেখাতে নিয়ে যাব, অসুবিধে নেই তো? ওকে, তাহলে 4টে তৈরি হয়ে নি। বাই। বলে ডরথি চলে গেল। অরিত্র দরজাটা বন্ধ করে হাবি জাবি চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল। 4:45 অ্যালার্ম আওয়াজে ঘুমটা ভাঙল। ঠিক 4টে তৈরি হয়ে নিচে আসতেই দেখলো যে ড্রাইভার গাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ওর পাশে সকালের ওই অস্ত্রধারীও বসে আছে। মিনিট খানেকের মধ্যেই ডরথি জোন্স নিচে নেমে আসলেন। একে অপরের সাথে হাসি বিনিময় করে গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটে চলল শহরের প্রধান রাস্তায়। আর ডরথি একে একে শহরের সব দেখা দিল। শহরের প্রাণ কেন্দ্র, যেখানে প্রচুর লোক ক্যামেরা নিয়ে ঘুরছে। বিদেশি মানুষজন দেখলেই নানাভাবে ডাকছে যাতে দুটো টাকা আয় হয়। তারপর একে একে বুলেভার্ড, পেতি বুলেভার্ড, মিনিস্ট্রি বিল্ডিং, স্থানীয় মার্কেট, নাইট ক্লাব, আইসক্রিম পার্লার, গ্রিক রেস্তোরাঁ, ফরেন এম্বাসি সব পেরিয়ে অবশেষে সবচেয়ে সুন্দর জায়গাটায় গাড়ি দাঁড়ালো, গঙ্গা নদীর পার। চারধারে সবুজই সবুজ, আর তার সাথে পাল্লা দিয়ে যেন অসংখ্য সবুজ প্রাণ চারপাশে ছুটে বেড়াচ্ছে। তাদের চামড়ার রং আলাদা, কারোর কালো, কারোর গমের মতো হলুদ, কারোর বাদামি, কারো বা থপথপে সাদা। তবে কোনো ভয় নেই, জীবনের কোনো দুশ্চিন্তা নেই, কোনো রকম আমরা ওরা বাজ বিচারে। সবাই মনের আনন্দে খেলছে, দৌড়চ্ছে, গল্প করছে, ভালোবাসায় ডুবছে। উপরন্তু অস্তরাগের লালিমায় রঙিন এ জগৎ যেন এক অন্য জগৎ। অরিত্র সকালে এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখেছিল কি ঘন নীল পরিষ্কার আকাশ। এখন আরো একবার তা অনুভব করল। আকাশটাও যেন এখানকার মানুষের মনের মতোই স্বচ্ছ, নির্ভেজাল। এই যে মানুষগুলোকে দেখছো, ভীষণ সাদাসিধে, ভীষণ মাটির কাছাকাছি। এই মানুষগুলোই আবার যখন কাউকে তার শত্রু মনে করে, ভীষণ রকম হিংস্র হয়ে ওঠে। এদের জীবনে বিজ্ঞানের ভূমিকা খুবই কম। যেটুকু যা ভূমিকা, সেটা বলতে পারো আমাদের মতো তথাকথিত বহিরাগতদের হাত ধরে। নচেত এরা বিভিন্ন রকমের তথাকথিত ব্ল্যাক ম্যাজিক, প্যারানর্মাল ওয়ার্ল্ড, এইসব ব্যাপারে বেশি আগ্রহী, আর ওগুলোর মধ্যেই জীবন মরণের রসদ খুঁজে বেড়ায়। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। আসলে এরা নিজেরাও জানে না যে এরা কি বিপুল ঐশ্বর্যের অধিকারী। আমার মতো মানুষেরাই, সেটা কখনো হতে পারে তৃতীয় বিশ্বের, আবার কখনো হতে পারে আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশের, তারাই এদেরকে ব্যবহার করে এদেরই সমস্ত সম্পদ নিজেদের কক্ষিগত করে চলেছে। আর এই মানুষগুলো যুগের পর যুগ ধরে সেই একই তিমিরে পড়ে আছে। ডরথি সম্মতিজনক মাথা নাড়াল। এভাবেই কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুজন আবার গাড়িতে উঠে বসল। চলো, তোমাকে এখানকার মানুষের প্রিয় একটা খাবারের দোকানে নিয়ে যাই, আর কাল তোমাকে নিয়ে যাব সাফারি ঘোরাতে। দেখবে সিংহ, হাতি, জিরাফ, বাইসন, জেব্রা, হরিণ কিরকম খোলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ডরথির আতিথেয়তায় অরিত্র সত্যি কিরোসলামের রেস্তোরাঁটায় ঢুকে ডরথি অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই একজন স্থানীয় মহিলা খাবার দিয়ে দেয়। জিনিসটা অনেকটা সাবওয়ের স্যান্ডউইচের মতো দেখতে। সাথে পেল্লাই একটা কাচের পেয়ালায় ম্যাঙ্গো জুস।
ডরথির কাছ থেকে খাবারের নামটা জানা, পায়াস। সত্যি খেতে অপূর্ব। খেতে খেতেই দুজনের টুকটাক কথাবার্তা চলতে লাগলো। আধ ঘন্টা খানেকের ভিতর খাওয়া দাওয়া শেষ করে ওরা বাড়ির পথ ধরল। পরের দিন সকালের খাওয়া দাওয়া করে 10টা নাগাদ ওরা সাফারির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পৌঁছতে প্রায় ঘন্টাখানেক লাগবে জানিয়ে ডরথি অরিত্রকে এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে নানা গল্প করতে লাগল। তার মাঝে বিজয়নগর আর প্রতাপনগরের ঘটনা দুটো নিয়েও বিস্তারিত আলোচনা চলে। অরিত্র, কঙ্গোতেই গোমা নামে একটা প্রদেশ আছে, যেখানে একটা ঘুমন্ত আগ্নেয়গিরিও আছে। 20-22 বছর পর পর জেগে ওঠে। ওখানে প্রায় বছর 4 আগে হঠাৎ করে প্রত্যেক সপ্তাহে একটা করে বাচ্চার কাটা মুন্ডু পাওয়া যেতে লাগলো। সেই নিয়ে প্রচুর জলঘোলাও হয়েছিল। যদিও এইসব আফ্রিকান দেশগুলোর অধিকাংশ খবরই পৃথিবীর আলো দেখে না। তার পেছনে নানা রকম রাজনৈতিক প্রভাব, বৈদেশিক অর্থ, এসব কারণ থাকে। যাই হোক, আমিও তখন ওখানে গেছিলাম। একজনের সাথে আলাপ হয়েছিল। ওর নাম মুতা। ও নানা রকম জাদুবিদ্যার সাহায্যে অবশেষে ধরতে পেরেছিল যে গ্রামের এক নাপিত তার বউয়ের কোলে বাচ্চা লাভের আশায় আরাধ্যা দেবীর কাছে 51টা নরমুন্ডু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর তারই এই পরিণতি। আসলে নাপিতের মধ্যে নাকি শয়তান ভর করেছিল, তাই শেষ অব্দি এরকম আরো একটা শিশু মারার সময় হাতে নাতে ধরে ওকে মেরে ফেলা হয়। হতে পারে তোমাদের ওখানেও কারোর মধ্যে শয়তান ভর করেছে, যে নিজের অপূর্ণতা পূরণের জন্য একের পর এক এরকম ঘটনা ঘটিয়ে চলেছে। আপনার সাথে কথা বলার পরে এখন মনে হচ্ছে হতেও পারে। ওই যে সেদিন বলেছিলাম, পৃথিবীতে যা ঘটে তার সবটাই আমাদের মনুষ্য যুক্তি বুদ্ধিতে ব্যাখ্যা করা যায়। কাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, গাম্বেলা। ওখানে প্রতি মাসে একদিন প্ল্যানচেট উৎসব বসে, আর মানুষজন আগ্রহ নিয়ে যায়। একটু খুঁজলেই তুমি শহরের অলিতে গলিতেই এই ঘটনার প্রচুর প্রত্যক্ষদর্শীও পেয়ে যাবে। অরিত্র মন্ত্রমুগ্ধের মতো ডরথির কথা শুনতে থাকে। চলো, এসে গেছি। ডরথির কথায় বাইরে তাকিয়ে দেখলো যে এক অত্যন্ত বিস্তৃত সবুজের সমুদ্রে যেন হাজার হাজার কালো মাথার ভিড়। ওরা গাড়ি থেকে নেমে টিকিট কেটে একটা হুড খোলা বিশাল উঁচু সিঁড়িওয়ালা গাড়িতে চড়ে বসল। গাড়ির উপরে বসার জায়গাটা যেন একটা ফুটবল গ্যালারির মিনিয়েচার। এক একটা লাইনে 6 জন বসার ব্যবস্থা, আর সব শুদ্ধ 9খানা এরকম লাইন। গ্যালারির মতো ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। একদম সামনে ড্রাইভার, ট্যুর গাইড আর 2 জন বন্দুকধারী। কড়া নজর রেখে চলেছে যেন কোনো অঘটন না ঘটে। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যে চারপাশে হরিণ, জেব্রা চোখে পড়তে লাগে। আরেকটু এগিয়ে জিরাফের দল, তার পাশ দিয়েই কিছু নাম না জানা প্রজাতির হনুমান জলে। আরো বেশ কিছুটা গভীরে যাওয়ার পরে একটা জায়গায় দেখা মিলল সিংহ, কে প্রাণবন্ত, কে বিশাল বলে। অরিত্রর জীবনে বন্য পশু দর্শন বলতে একমাত্র অভিজ্ঞতা চিড়িয়াখানায় কতগুলো জীর্ণ শীর্ণ পশু পাখি দেখা। ওগুলো এখানকার এই সব পশুর ধারের কাছেও আসে। ঘন্টা 2 দীর্ঘ সাফারি শেষে ওরা বাইরে বেরিয়ে গাড়িতে এসে বসতেই গাড়ি ছুটল এক নাম করা রেস্তোরাঁর উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরতে ফিরতে দুপুর প্রায় শেষের পর। বাড়ি ফিরে সোফায় গা এলিয়ে
ডরোথি জোনসের দেওয়া ওরই লেখা একটা বই পড়তে পড়তে অরিত্র বাড়ির চারিদিকের সব ঘটনাগুলো একে একে পর পর মনের মধ্যে সাজাতে লাগলো। ভীষণভাবে মনে হচ্ছে কোথাও যেন একটা যোগসূত্র রয়েছে, খুব চোখের সামনেই আছে, অথচ ও দেখতে পাচ্ছে না। এসব ভাবতে ভাবতেই অরণ্যবের মেসেজ। আজ জনগণ থানায় বিক্ষোভ মিছিল করছিল। দুখানা খুন হয়ে গেল, অথচ পুলিশ দোষীদের ধরছে না। এই হলো বিক্ষোভের মূল বক্তব্য। কি যে করি কিছুই বুঝতে পারছি না। একটা জিনিস ভাবলেই আরো বেশি খারাপ লাগে। দুটো ভুলভাল মানুষ মারা গেছে বলে মানুষ আজ পুলিশকে দোষারোপ করছে। অথচ ভেবে দেখ, দুজনেরই নিকটাত্মীয় বলেছেন এদের মৃত্যুতে ওরা এতটুকু অখুশি নয়। সাধারণ মানুষ ভালো মন্দ দেখে না, একটা খোরাক পেলেই হলো সেটা নিয়ে লাফাতে থাকে। অরিত্র কিছুই প্রত্যুত্তর করল না। ওর মাথায় কিছু চিন্তা ভাবনা ঘুরছে, একটা ক্ষীণ আলো যেন দেখা যাচ্ছে। হয়তো শেষ অবধি দেখা যাবে সবটাই আলেয়া, তবু একটা চেষ্টা করে দেখতেই হবে। না হলে এই হত্যালীলা যে কত প্রাণ নেবে তার হিসেব কেউ জানে না। আজ ভোরবেলা ডরোথি আর অরিত্র গাম্বেলার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোল। কাল সন্ধ্যেটা ডরোথির দেওয়া বইটা পড়েই অরিত্র সময় কেটে গেছে, আর ডরোথিও নিজের একটা প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত ছিল। গাম্বেলায় পৌঁছে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বেশ কিছু ছোট্ট ছোট্ট ঘর ছাড়িয়ে একটা খোলা জায়গায় দেখলো বাঁশ আর পাতা দিয়ে তৈরি জাপানি প্যাগোডার মতো একটা, গায়ে রং বেরঙের নানা নকশা। কাছে যেতেই দেখা গেল অদ্ভুত সাজের 3 জন স্থানীয় মহিলা বাইরে বসে নানা রকম গাছগাছালির শিকড় কেটে কেটে কিসব করছে। আর ঘরটার ভিতরে একটা দড়ির মতো পাকানো চেহারার বুড়ো কাঠ পাতা জ্বালিয়ে নিজের মতো বিড়বিড় করে কিসব করছে। চারপাশ থেকে একটা উগ্র গন্ধ বেরোচ্ছে। অরিত্রের মাথা ঝিমঝিম করতে লাগলো। ডরোথি বুড়োটার কানের কাছে গিয়ে খুব নিচু স্বরে স্থানীয় ভাষায় কিছু একটা বললেন। বুড়োটা মুখ তুলে অরিত্রকে দেখতে লাগল। চোখ দুটো যেন সেই ছোটবেলায় কমিক্সের পড়া জাদুকর ম্যানরোকের মতোই সম্মোহনী শক্তি মিশে আছে। ডরোথি হাসি মুখে অরিত্রকে ভিতরে আসতে বলায় ও ভিতরে গিয়ে ডরোথির পাশেই হাঁটু মুড়ে বুড়োটার সামনে বসল। মুতার গুরু পাপা নোয়া, 102 বছর বয়স। ডরোথি আলতো স্বরে অরিত্রকে পরিচয় দিল। অরিত্র কি বলবে না বুঝতে পেরে স্থানুগত বসে রইল। কোথায় বিজয়নগর আর কোথায় সুদূর কিনসাসা শহরের প্রত্যন্ত গ্রাম গাম্বেলা, আর সেই গ্রামের কোনো এক পাপানোয়ার চালায় এই মুহূর্তেও বসে আছে কোনো এক সদ্য পরিচিত ডরোথি জোনসের সাথে। ওর জীবনে একের পর এক যা যা হয়ে চলেছে, ওর নিজেরও যেন তার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ ক্ষমতা। সবকিছু যেন নিয়তির এক অদৃশ্য টানে হয়ে চলেছে। পাপানোয়া এক দৃষ্টে বেশ কিছুক্ষণ ওকে দেখার পর এক চিলতে হাসি ছোটের কোনায় ঝুলিয়ে ডরোথিকে স্থানীয় ভাষায় কিসব যেন বলতে লাগলেন। ডরোথিও হাসি মুখে মাথা নাড়তে লাগলেন। তারপর পাপানোয়া অদ্ভুত দর্শন একটা তামার লকেট বের করে অরিত্রর গলার রূপোর চেনটায় বেঁধে দিল। কাছ থেকে ডরোথি বললেন, এটা কখনো ভুল করেও গলা থেকে খুলো না। অরিত্র মৃদু হেসে পাপানোয়াকে নমস্কার জানায়। এরপর আরো মিনিট 5 পাপানোয়ার সাথে নিজেদের ভাষায় কথাবার্তা বলার পরে ডরোথি অরিত্রকে নিয়ে ওখান থেকে বিদায়। আজ সন্ধে আবার ফেরার ফ্লাইট। বাড়ি ফিরি তাই চট জলদি খাওয়া দাওয়া সেরে নিয়ে লাগেজ গুছিয়ে ডরোথি জোনসকে একে রাশ ধন্যবাদ আর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে চেপে বসল। ডরোথি জোনস ওকে বেশ কিছু স্থানীয় হাতের কাজ করা শোপিস আর একটা বই উপহার দিল। গাড়ি ছুটে চলল এয়ারপোর্টে। জানলা দিয়ে আস্তে আস্তে পিছন দিকে বয়ে চলা শহরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অরিত্র মনের গোপনে এই দুদিনেই শহরটার প্রতি, শহরের মানুষগুলোর প্রতি অদ্ভুত মায়ার টান অনুভব করত। মানুষগুলো আর্থিকভাবে হয়তো অভাব অনটনে জর্জরিত,
তবে হৃদয় সম্পদের প্রাচুর্য আকাশ ছোঁয়া। গাড়ি থেকে নেমে অরিত্র ড্রাইভার আর অস্ত্রধারীকে $1 করে হাতে দিয়ে বলল, বহন সোভার অরিভার। শুনে ওরাও হাসতে লাগলো। হাত নেড়ে অরিত্রকে বিদায় জানিয়ে ওরা গাড়ি ঘোরালো, আর অরিত্র মনে মনে গুড বাই কিনসাসা বলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। হেমমঞ্জিলের মূল দরজায় অরিত্রর গাড়িটা এসে দাঁড়াতেই স্ব ব্যস্ত হয়ে দিবাকর আর সুধাময়ী দেবী দুজনেই দরজা খুলে এগিয়ে আসে। এই দিবাকর দা, এই লাগেজটা নিয়ে যাবে একটু? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। তুমি গিন্নিমার সাথে ঘরে যাও। তোমার আসতে দেরি হচ্ছে দেখে এদিকে গিন্নিমা তো টেনশনে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। ওর কি আর সেসব চিন্তা আছে? এই, তোর ফেরার দিন তো কাল ছিল রে, তাহলে দেরি হলো কেন? আরে বাবা, এত চিন্তা করো না, সব ঠিক আছে। বহুদিনের পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল ওই পুনেতে। সে কিছুতেই ছাড়লো না, জোর করে ওর বাড়িতে নিয়ে গেল। আর দিবাকর দা, তোমার বাড়ির সবার আসতে এখনো 3 দিন বাকি। আমি তার আগেই কিন্তু চলে এসেছি। কথা বলতে বলতেই উত্তরের অপেক্ষা না করে অরিত্র উপরে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর নিচে এসে খাওয়ার টেবিলে মায়ের সাথে টুকটাক কথা হলেও ভীষণ ক্লান্ত লাগছে বলে চটজলদি নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে কয়েকটা টুকিটাকি কাজকর্ম সেরে নেওয়ার পাশাপাশি অরণ্যকে মেসেজ করে জানালো যে কাল ওর ওখানে যাবে। সকাল 10টা নাগাদ অরিত্রকে ঢুকতে দেখেই অরণ্য সহাস্যে বলে উঠল, আয় আয়, বেশ কিছুদিন দেখা হয়নি। আরে আর বলিস না, কয়েকটা দিন একটু ব্যস্ত ছিলাম। আবার 7 দিন পরে আমাদের বাড়িতে যে কাজ করে দিবাকর দা, ওর মেয়ের বিয়ে। আমাদের বাড়ি থেকেই হবে অনুষ্ঠান। ওখানে আবার কয়েকদিন সময় যাবে। এত বছর হলো আমাদের বাড়িতে কাজ করছে, আর এইটুকু না করলে হয় বল? এই তো আর 2 দিন পরেই ওর পুরো পরিবার আমাদের বাড়িতে এসে উঠবে। তোদের জীবন সুখের জীবন ভাই, আমাদের জন্য শুধুই বদনাম। এই তো হেড অফিস থেকে তলব করেছে সামনের সপ্তাহে দেখা করার জন্য। হঠাৎ করে কেন এই এলাকায় 2খানা খুন হয়ে গেল তার ব্যাখ্যা দিতে হবে, যেন আমি শখে 2খানা খুন করেছি। বুঝতে পারছি তোর সমস্যাটা, তবে আমার জীবন অত সুখেরও নয় রে। অনেক কিছুই মেনে নিতে হয়। কিরকম? এই যে বিয়ে বাড়িটায় নৈতিকতার পটভূমিতে দাঁড়িয়ে আমার এতটুকু থাকার ইচ্ছে নেই, কিন্তু এত বছরের পুরনো লোক, তার একমাত্র মেয়ের বিয়ে, দাঁড়ানোটা কর্তব্য। কেন? ধুর, মেয়েটা এমনিতে ভালোই, তবে কদিন আগে অবধি সুরিত বলে একটা ছেলের সঙ্গে মেলামেশা করত, আর এখন শুনছি কোন একটা সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করছে। মানে সোজা কথায় বেটার অপশন দেখেছে, ব্যাস কাটিয়ে দিয়েছে। তবে তুই ঠিকই বলেছিস, এখন ছেলে মেয়ে সবাই সারাক্ষণ বেটার খুঁজতে থাকে। না, সবাই একরকম না, তবে শতকরা ভাগটাই এখন অনেক বেড়ে গেছে, আর সেটা ছেলে ও মেয়ে উভয়ই একে অপরকে টেক্কা দিচ্ছে। যাকে আর বল, কেস দুটো কিছু এগোলো? না রে, কিছুই এগোয়নি, আর এগোবে বলে তো আমার মনে হচ্ছে না। এরপর আর কিছুক্ষণ কথাবার্তা বলে অরিত্র বাড়ির দিকে রওনা। এর 2 দিন পরেই দিবাকরের মেয়ে, বউ আর তার সাথে ভাই ও ভাইয়ের বউ অরিত্রদের বাড়িতে এসে উঠল। নিচ তলার ঘর দুটো বহুদিন পরে খুলে ছাড়পোছ করে ওদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। বহু বছর পরে লোকজনদের জমায়েতে বাড়িটা যেন সেই পুরোনো দিনের মতো প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। গিন্নিমা আর অরিত্র দাদাবাবুর এত বড় একটা সিদ্ধান্ত যে মিতালির বিয়ের অনুষ্ঠান এই বাড়ি থেকে হবে, দিবাকর ও ওর পরিবারকে ওদের প্রতি সারা জীবনের মতো কৃতজ্ঞ করেছে। একটা মেয়ের বিয়ে দেওয়া তো 4টিখানি কথা নয়। সুধাময়ী দেবীও খুশি বাড়িতে একটা অনুষ্ঠান, আর এমনিতেও দিবাকরের কাজের প্রতি নিষ্ঠা আর সদাচারের জন্য ওর প্রতি বরাবরই শ্রদ্ধা। রাত্রি 11টা বাজে। সবাই খাওয়া দাওয়া করে নিজেরা নিজের ঘরে সময় কাটাচ্ছে। অরিত্র ল্যাপটপে এটা সেটা দেখতে দেখতে জল পিপাসা পাওয়ায় বিছানা থেকে উঠতেই মনে হলো
যেন একটা কালো ছায়া বাড়ির বাইরে পাঁচিলটার গায়ে মিশে গেল। ওর ষষ্ঠ ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে আগামী কয়েক মুহূর্তে কি হতে পারে আর ওর কি করণীয় সিগন্যাল দিতে লাগে। ও সিঁড়ির মুখে নাপতে নাপতেই টের পেল পুরো বাড়িটার কারেন্ট চলে গেল। ও পড়ি কি মরি করে ছুটে নিচে নেমে এসে দিবাকরদের ঘরের দরজা থেকে এক ছিটে ধুলোর ন্যায় কিছু ছিটে একটা মারাত্মক আক্রোশ মাখা হিস হিসে আওয়াজ শোনা যেতে লাগলো। অরিত্র আর এক মুহূর্ত দেরি না করে গলার লকেট থেকে আরো কিছুটা ওই বুড়ো বের করে দরজা আর ওর মাঝে ছিটাতে লাগলো আর বীর বীর করে কিছু বলতে লাগলো। আস্তে আস্তে একটা অবয়ব দেখা যেতে লাগলো, দুমড়ে মুচড়ে মাটির সাথে যেন মিশে যাচ্ছে আর মারাত্মক এক গোঙানির মতন আওয়াজ করছে। যত মাটির সাথে মিশে যাচ্ছে তত যেন অবয়বটা স্পষ্ট হচ্ছে। ততক্ষণে অন্ধকারের মধ্যেই সারা বাড়ির লোক এক জায়গায় জমে গেছে। একটা সময় ওটা নিস্তেজ হয়ে গেল আর কারেন্টও চলে আসলো। অবয়বটা রেলের ওভারহেড তারে শক খেলে যেরকম হয় ওরকম কালো হয়ে গেল। আলোয় ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সুধাময় দেবী আটকে উঠে ছেলের দিকে তাকালেন। তোর বন্ধু? হ্যাঁ। অরিত্র ভাবলেশীন ভাবে চলে গেল। ততক্ষণে বাড়ির বাইরেও বেশ ভিড় জমে গেছে। ওরকম বিকট চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে সবাই ছুটে এসেছে কি হয়েছে দেখার জন্য। অরিত্র ঠান্ডা মাথায় প্রথমে প্রলয়কে একটা কল করে মোটামুটি ঘটনার একটা বিবরণীতে তৎক্ষণাৎ দলবল নিয়ে আসতে হবে, আর সাথে ডিসিপি মিস্টার সঞ্জীব শর্মাকেও নিয়ে আসার জন্য অনুরোধ। এরপর দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সবাইকে ঘটনার মোটামুটি একটা বিবরণী দিয়ে চিন্তা করার কারণ জানিয়ে বাড়ি যেতে অনুরোধ। আস্তে আস্তে ভিড় পাতলা হতে লাগলো। অরিত্র আর দিবাকরও ঘরের ভিতরে চলে আসলো। সামনে অরণ্যবের লাশটা পড়েছে। বাকি সবাই স্থানবদ্ধ, কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। অরিত্রই পরিবেশ হালকা করার জন্য বলল, দিবাকর দা, বলছি কষ্ট করে আরেকবার চা বানাবে সকলের জন্য। ডিসিপি সাহেব আর প্রলয় বাকি লোকজন নিয়ে এলো বলে জলটা একটু বেশিই দিও। ব্যাপারটা পুরো না জানা অবধি বুকের ভিতরটা কেমন যেন করছে রে। একটু ধৈর্য ধরো, ওরা আসুক, আমি যতটা জানি সবটাই বলবো বলে অরিত্র একটা সোফায় বসে মেসেজ করতে লাগলো। মিশন সাকসেসফুল, ইউ আর রাইট, পিপল ফুললি দেয়ার আনফুলফিলড ড্রিমস। ওয়াও, শাবাশ। ইতিমধ্যেই বাইরে ভারী বুটের আওয়াজ। আসুন আসুন, বসুন। অরিত্র নিজে এগিয়ে গিয়ে ডিসিপি সাহেব আর প্রলয় ও বাকিদের ভেতরে নিয়ে আসে। অরণ্যদের বডিটা দেখে ওরা রীতিমতো আঁতকে উঠল। শর্মা সাহেব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, অরিত্র বাবু, এবার পুরোটা একটু খুলে বলবেন, কিছুই মাথায় ঢুকছে না। ততক্ষণে দিবাকর আর ওর বউ সবার জন্য চা নিয়ে এসেছে। প্রলয় বলে উঠল, এত রাতেও গরম গরম চা, এরকম পরিস্থিতিতেও মনটা ফুরফুরে হয়ে গেল। অরিত্র হেসে একটা চায়ের কাপ হাতে নিয়ে বলতে শুরু। প্রথমেই বলে রাখি একটা কথা, এই রহস্যের সমাধান আর 5টা রহস্যের সাথে কখনোই মিলবে না। বিজ্ঞান, যুক্তিতর্ক এইসব যে কখনো কখনো হার মানে, এই ঘটনা বোধহয় তারই জলজ্যান্ত উদাহরণ। প্যারানর্মাল ওয়ার্ল্ডের অস্তিত্বে আমরা মানব কি মানব না সে তর্কে না গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি যে মৃত্যুর পরবর্তী পর্যায়ে আমাদের জন্য কি অপেক্ষা করে থাকে। আমরা কেউই তার সঠিক উত্তর জানি না। আমরা যেহেতু আর দেখতে পাই না, তাই বলে দিই যে মৃত্যুই জীবনের শেষ অধ্যায়। আসলে হয়তো মৃত্যুর পরবর্তীকালে আমরা অন্য কোনো সৌরমণ্ডলে নতুনভাবে আমাদের অস্তিত্ব বয়ে বেড়াই। হয়তোবা সেই অস্তিত্বগুলোই কোনো রকম অন্যায়ের প্রতিবাদ জানাতে বা অন্যায়ের বীজ উপড়ে ফেলতে মাঝে মাঝে ফিরে আসে। এই অবধি বলে অরিত্র চুপ করে সবাইকে দেখতে।
সবার মুখে চোখে একই রকম উৎকণ্ঠা, সবটা জানাচ্ছ। তারপর শ্রী সুধাকান্ত রায়, অরণ্যবের পিতা, জীবনে নারী ভাগ্যে বরাবরই বঞ্চিত ছিলেন। বিয়েটা খানিকটা পরিস্থিতির শিকার হয়েই করেন। একটা ছেলেও হয়, অরণ্যব। তবে ক্রমাগত মানসিক অত্যাচারে জর্জরিত হয়ে একটা সময় বিষয় আশয় সব ছেড়ে ছেলের হাত ধরে বেরিয়ে যান। তারপর এক মহিলার সাথে মেলামেশা, হ্যাঁ, কিন্তু সেখানেও প্রতারণার শিকার হন। এছাড়াও বিয়ের আগেই একজনের সাথে সম্পর্ক ছিল। সে অপেক্ষাকৃত নিশ্চিত ভবিষ্যতের লোভে সুধাকান্তর হাত ছাড়েন। এহেন মানুষটা ছোট থেকেই ছেলের মনের মধ্যে নারী জাতি সম্পর্কে একটা গভীর বিদ্বেষের আধার গড়ে তুলেছিলেন, যাতে বাবার আর ছেলের মধ্যিখানে কখনো কোনো ফাটল না ধরে। হ্যাঁ, তবে এটাই একমাত্র উদ্দেশ্য নয়। তাহলে আর কি উদ্দেশ্য? দীর্ঘকাল পুনে থাকাকালীন সুধাকান্ত নিয়মিত খাড়কি কালীবাড়িতে যেতেন। ওখানে এক বাবার সাথে পরিচয় ও পরবর্তীকালে ওর দীক্ষা গ্রহণ করেন। আসলে সুধাকান্ত তার সাথে ঘটে যাওয়া অন্যায়গুলোর উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই ভিতরে ভিতরে চলতেন। সেই বাবার সান্নিধ্যে তিনি এক বিরল বিদ্যার্জন করেন, যাতে মৃত্যু পরবর্তীকালেও ওই দূরের কোনো অজানা সৌরমণ্ডল থেকে প্রয়োজন মতো এসে ওর ছেলের ভিতরে যে কোনো সময় মিশে যেতে পারেন। হ্যাঁ, আর সেই সময় অরণ্যবের মধ্যে অরণ্যব থাকবে না। সেই মতোই কোথাও কোনো পুরুষ অন্যায়ের শিকার হলে উনি নিজের মতো করে সেই অন্যায়ের বীজ উপড়ে ফেলার ব্যবস্থা করতেন। তারই ফল হলো দুটো প্রাণের বলিদান। ওই বিভৎসভাবে পেটটা খুবলে নেওয়া আর মুখের ওপরই ভাগটা পুরো কেটে নেওয়া। সবটাই ওই মুহূর্তের জন্য হাতে গজিয়ে ওঠা বিশাল বিশাল নখের সাহায্যে করত। ওর পরবর্তী লক্ষ্য ছিল দিবাকরদার মেয়ে মিতালি, কারণ মিতালির সুরিতের সাথে সম্পর্ক ত্যাগ করে অন্য একজনকে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্তটা সুধাকান্তর চোখে এক প্রকার অন্যায় ছিল। যেহেতু ছেলেটি নিপাট ভালো মানুষ, সেই জন্য। আপনি এগুলো জানলেন কিভাবে? আর অরণ্যবকে সন্দেহ করতে শুরু করলেন কি দেখে? এই প্রসঙ্গে জানাই, আমি কিন্তু বাড়িতে কাউকে না জানিয়ে একটা কাজ করেছি। সেটা হলো কলেজের ক্যাম্পাসে যাওয়ার নাম করে কঙ্গো গিয়েছিলাম মিস ডরথি জোনসের সাথে দেখা করতে। ডরথি জোনস হলেন আমার ইউনিভার্সিটির প্রাক্তনী। প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে ওর বিভিন্ন রিসার্চ জগৎ বিখ্যাত। ওর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা না করলে এই রহস্যের কোনো দিনই সমাধান হতো না। ওর সাথে সবটা আলোচনা করে অনেক কিছু শিখি। তার মধ্যে একটা হলো, এই ধরনের ঘটনাগুলোয় এক অলিখিত প্যাটার্ন থাকে। দ্বিতীয়, মৃতা মহিলার পুরনো ইতিহাস শুনে আততায়ী প্যাটার্নটা বুঝতে পারি আমি। আর উল্টো দিকে এই দুটো হত্যাকাণ্ডের ব্যাপারে অরণ্যবের গা ছাড়া মনোভাব ও এই দুজন মারা গিয়ে ভালোই হয়েছে এরকম যুক্তি শোনার পর থেকেই অরণ্যবের ওপর সন্দেহটা বাড়তে শুরু করে। তারপর নিজের কিছু পুরনো সোর্স লাগিয়ে পুনেতে ওই বুড়ো সাধু বাবাকে খুঁজে বের করতেই সব ইতিহাস সামনে চলে আসে। তাই ইচ্ছে করেই আমি অরণ্যবকে মিতালির কথা বলি, আর এটাও জানাই যে আজ থেকেই তোমরা এই বাড়িতে থাকবে। আর এর বিনাশ তা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, কিনসাসায় ডরথি জোনস আমাকে নিয়ে গেছিল একটা সুতায়ু জীবীর কাছে। উনি এই মন্তব্যপ্রুত লকেটটি পরিয়ে দেন আর ডরথিকে স্থানীয় ভাষায় এর প্রয়োগ কৌশল সবটা বলে দেন, যেটা ডরথি জোনস আসার আগে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। অরিত্রবাবু, এইসব কোনোদিনই বিশ্বাস খুব একটা করিনি, তাই একেবারে আজীবন বয়ে নিয়ে চলা চিন্তা ভাবনার আমূল পরিবর্তন করে এক্ষুনি সবটা মেনে নিতে হয়তো এ মন সায় দেবে না। তবে আন্তরিকভাবে কৃতজ্ঞ রইব এত বড় একটা অজানা বিপদের হাত থেকে আমাদের সকলকে বাঁচানোর জন্য। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার কথাটা আমি বুঝতে পারছি খুব ভালো করে। আর বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি, সেটাই বড় কথা।
কেউ একজন মারফত হলেই হলো। আমরা এবার আসি তাহলে, অনেক রাত হলো, আপনারাও ঘুমোতে যান। শুধুমাত্র নিয়ম রক্ষার কিছু কাজ করার জন্য কাল একবার প্রলয় আসবে। আচ্ছা আসুন তাহলে, আজকে ঘুম আর কারোরই হবে না। বড় জোর শুয়ে একটু চোখটা বুজে থাকবো। পুলিশের দল চলে গেল, বাকিরাও যে যার ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে সুধাময়ী দেবী অরিত্রর ঘরে গিয়ে দেখলেন ছেলে অকাতরে ঘুমাচ্ছে। গায়ের চাদরটা ঠিক করে দিতে দিতে এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আপন মনেই ভাবল, ছেলেটা যে কখন এত বড় হয়ে গেল জানতেই পারে। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।